একটি ঘটনা আপনারা শোনার পর সত্যি নড়ে চড়ে বসবেন। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন, ওনার অনেকগুলো ঘটনা ইতোমধ্যে আমরা প্রচার করেছি। ওনার নাম শেখ মিকাইল আহমেদ। ওনার বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার শ্যামনগরে। ওনার পাঠানো যে ঘটনাগুলো আমরা প্রচার করেছি, এর মধ্যে আজকের ঘটনাটি একটু অন্যরকমই বলতে হবে। কেননা এই ঘটনাটি যিনি প্রত্যক্ষ করেছেন উনি একজন সাংবাদিক, আর এখনও উনি এই পেশায় রয়েছেন। মিকাইল আহমেদ ভাই যার কাছ থেকে ঘটনা সংগ্রহ করেছেন, তিনি কিন্তু এই মিকাইল ভাইয়েরই কলিগ, যার নাম হচ্ছে সাকিব। সাকিব ভাইয়ের পাঠানো দুটি ঘটনা কিন্তু মিকাইল ভাই আমাদেরকে দিয়েছেন। এটি কিন্তু সাকিব ভাইয়ের পাঠানো তৃতীয় ঘটনা। ঘটনাটি ঘটেছিল 1995 সালে সাকিব ভাইয়ের শ্বশুরের সঙ্গে। ওই সময় কিন্তু সাকিব ভাইয়ের শ্বশুর সাংবাদিক হিসেবেই কর্মরত ছিলেন একটি পত্রিকাতে আর কি। তো সাকিব ভাইয়ের পুরো নামটা বলি, আবদুল্লাহ আল সাকিব। ওনার বাড়ি বগুড়ার শেরপুরে। আর ওনার শ্বশুরের নাম হচ্ছে নজরুল ইসলাম। সাংবাদিকতার যে পেশা, এই পেশার কারণে কিন্তু অনেক জায়গায় যেতে হয়। তো ওনার শ্বশুরকে একদিন বগুড়া থেকে লালমনিরহাটে যেতে হয়। ওনার শ্বশুরের বাড়ি কিন্তু বগুড়াতে। মূলত যাবার পথেই রাতের বেলা ঘটনাটি ঘটেছিল। আর বিস্তারিত উনি যাচাই বাছাই করেন, যেহেতু সাংবাদিক মানুষ। একটা জিনিস দেখেই কিন্তু উনি বিশ্বাস করবেন বিষয়টা এরকম না, তথ্য অনুসন্ধান করা প্রয়োজন। তো এগুলো সব কিছু যাচাই বাছাই শেষ করে একটি সিদ্ধান্তে উনি উপনীত হয়েছিলেন। সেই ঘটনাটি এখন শেয়ার করতে যাচ্ছি। লালমনিরহাট স্টেশনের আগে তখনকার সময় বাঁশঝাড় এবং শালবন পড়ত। এর মাঝখান দিয়ে রাত 2টোর দিকে ট্রেন চলাচল কিন্তু করে থাকে। লালমনিরহাটের কাছাকাছি আসলে তখন বাঁশঝাড় ও শালবন যেই জায়গাটা রয়েছে আর কি, এমন একটা জায়গা, সেখান দিয়ে কিন্তু একদম ঘুটঘুটে গভীর অন্ধকার বিরাজ করে। চারিদিকে শুনশান ভৌতিক নীরবতা, ঝিঝি পোকার ডাক। এখানে কিন্তু দুপাশে 2টো দিঘি রয়েছে। সবাই এই দিঘিকে আন্ধার দিঘি বলে। ওই দিঘির কাছাকাছি আসলেই নাকি ট্রেন অটোমেটিক্যালি স্লো হয়ে যায়। অনেকে অনেকবার, একবার দুবার না, অনেকবার এখান থেকে কিন্তু ভয় পেয়েছে। এখানে আসলেই যাত্রীদেরকে নাকি বলা হতো ট্রেনের দরজা জানালা বন্ধ রাখতে। এমত অবস্থায় সবাই দেখতে পেত অনিচ্ছাকৃতভাবেই ট্রেনটি স্লো হয়ে যাচ্ছে। ট্রেনটির চারপাশে তখন অদ্ভুত একটা শব্দ শোনা যেত, ঘুম ঘুম ঘুম, এরকম একটা শব্দ নাকি শোনা যেত। আর অনেক মানুষ আর্তনাদ করছে, নারী পুরুষ শিশু, এরকম আর্তনাদ শোনা যেত। আবার কখনো কখনো নাকি দেখা যেত এক ঝাঁক মানুষরূপী পুরুষ বা মহিলা জিনের অবয়বগুলো মারাত্মকভাবে বিরক্ত শুরু করেছে। এমত অবস্থায় ট্রেনে থাকা সকল যাত্রী কিন্তু ভয় পেত। এছাড়া কখনো বিড়াল রূপে, কখনো কুকুর রূপে, আবার কখনো ঘোড়ার রূপে ট্রেনের পাশাপাশি সমান গতিতে ছুটে চলত এগুলো। আবার কখনো কখনো কাফনের কাপড় মোড়ানো পুরুষ ও মহিলা অবয়বকেও দেখা যেত। তবে কোনো সময়ই যাত্রীদের উপর কিন্তু আক্রমণ করতো না তারা। এছাড়া আশেপাশের বাঁশঝাড় এবং শালবনেও এদেরকে দেখা যেত ওই আন্ধার যে দিঘি এটা পার হবার পরেও। কাফন পরা অবস্থায় মানুষের অবয়বগুলো বসে আছে, কেউ কেউ দাঁড়িয়ে আছে। কি ভয়ঙ্কর অদ্ভুত এক ভয়ঙ্কর পরিস্থিতি। ঘুটঘুটে অন্ধকারের ভেতরেও কিন্তু এই অবয়বগুলোকে দেখা যেত। এক রাতের ঘটনা, যখন সাকিব ভাইয়ের শ্বশুর উনি ওই ট্রেনে ছিলেন, উনি নিজেই এই ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন। উনি তো ট্রেনের ভেতর ওই সময় আসছেন, তো হঠাৎ করে ট্রেনে যারা অ্যাটেন্ডেন্ট থাকেন আর কি, ওনারা বলছেন যে সবাই এখন দরজা জানালা বন্ধ করে দেন। উনি এটা শোনার পর বেশ অবাক হন যে ঘটনাটা কি। ট্রেনের অ্যাটেন্ডেন্ট উনি বলছেন যে দরজা জানালা বন্ধ করে দিতে।
উপস্থিত সবাই দেখা গেল যে হুড়মুড় করে জানলা নামিয়ে দিচ্ছেন। যেহেতু উনি সাংবাদিক, ওনার মধ্যে তো কৌতূহল জাগবে, এটাই তো স্বাভাবিক। উনি আসলে বিষয়টা বুঝতে চাইছিলেন যে ঘটনাটা কি হচ্ছে। তখন উনি একটা কাজ করলেন, উনি দরজার কাছে চলে গেলেন। ওনার যে বসার সিটটা ছিল ওখান থেকে উঠে দরজার কাছে চলে গেলেন, যেহেতু ওখানে জানালাগুলো অনেকেই বন্ধ করে দিচ্ছিলেন আর কি। আর ওই ট্রেনে ওই সময় যে জানালাগুলো ছিল এগুলো স্টিলের, দেখা যাচ্ছে যে কাচের কিন্তু জানালাও আছে, পাশাপাশি কিন্তু স্টিলের একটা জানালাও থাকে। ট্রেনে কিন্তু অধিকাংশ সময় দুটো জানালার একটা শেড থাকে আর কি, এটা ওই সময় আমি নিজেও দেখেছি। তো উনি দেখলেন যে কাচের জানালা তো একবার নামিয়েছেই, এরপর স্টিলের যে অংশটা এটাও নামিয়ে দিয়েছে। এখন তো আর বোঝা যাবে না যে বাইরে কি হচ্ছে, এই জন্যই মূলত উনি দরজার কাছে চলে গিয়েছেন। এরপর যেটা দেখতে পেলেন এটা আসলে নিজের চোখকেও উনি বিশ্বাস করাতে পারছিলেন না। উনি দেখতে পেলেন যে ঘোড়া, শেয়াল, বিড়াল বড় বড় আকৃতির ট্রেনের সাথে সমান গতিতে দৌড়াচ্ছে, ট্রেনের একদম কাছাকাছি চলে আসছে, মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে। তবে তারা ভয় দেখানোর চেষ্টা করলেও মনে হচ্ছে এরা কিছু একটা বলতে চায়। তাদের মধ্যে এমন একটা অনুভূতি রয়েছে যেই অনুভূতিটা তারা মনে হচ্ছে মানুষকে জানাতে চায়, এমনটা মনে হলো। এরকম ভয়ঙ্কর ঘটনা ঘটছে, অথচ সাকিব ভাইয়ের শ্বশুর উনি এক দৃষ্টিতে দেখছেন। কিছুক্ষণ পরেই যখন ওই শালবন বাঁশঝাড় এগুলো শুরু হলো, এর ভেতরে দেখতে পেলেন বাঁশঝাড়ের ভেতরে সাদা কাপড় পরা অবয়ব দাঁড়িয়ে আছে, কেউ কেউ বসে আছে, কেউ কেউ শুয়ে আছে, কেউ কেউ দাঁড়িয়ে আছে। তারাও এক দৃষ্টিতে ট্রেনের দিকে তাকিয়ে আছে। যেহেতু উনি দরজার ওখানে দাঁড়িয়েছিলেন, উনি কিন্তু বিষয়টা দেখতে পাচ্ছিলেন। কিছু সময়ের মধ্যেই যখন ওই জায়গাটা ট্রেন পার করে ফেলল, এরপর ট্রেনের যে গতি এটা স্বাভাবিক হয়ে গেল। উনি তো নিজের সিটে এসে বসলেন। ওই জায়গাটা পার হওয়ার পর যাত্রীরা ট্রেনের জানালার যেই অংশ নামিয়ে রেখেছিলেন সেগুলো কিন্তু তুলে দিলেন। এরপর আর কোনো সমস্যা হয়নি। এদিকে ওনার তো মনের মধ্যে প্রবল আগ্রহ জন্মেছে, আসলে ঘটনাটা কি হলো। কোনো দুষ্টু লোকজন এখানে এরকম সাদা কাপড় পরে বসেছিল না তো? এটার তো তথ্য অনুসন্ধান করতেই হবে। প্রথমে উনি চিন্তা করলেন ট্রেনের যিনি চালক তার সাথে কথা বলবেন, যেহেতু চালক একদম সামনের দিকে থাকে, সবসময় তারা আসা যাওয়া করেন, ওনাদের কাছ থেকে আসল তথ্যটা পাওয়া যেতে পারে। ট্রেন যখন লাস্ট স্টপেজে আসে আর কি, এরপর ট্রেনের চালকের সাথে উনি নিজের পরিচয় দিয়ে কথা বলেন যে উনি সাংবাদিক, এই ঘটনাটা কেন হয়েছে। তখন ওই চালক রোমহর্ষক কিছু তথ্য দিলেন। উনি বললেন যে আসলে এই যে আন্ধার দিঘি, এখান থেকেই মূলত এই ভয়ের ঘটনাটার সূত্রপাত হয়। অনেক আগে এখানে এক রাজা ছিল, সে ছিল খুবই নিষ্ঠুর এক রাজা। এই যে আন্ধার দিঘি, এখানে নাকি অনেক নারীকে হাত পা বেঁধে পানিতে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, শিশুদেরকেও একইভাবে হত্যা করা হয়েছে, পুরুষদেরকে জীবন্ত আগুনে পুড়িয়ে হত্যা করা হতো। যারাই তার কথা শুনতো না, অবাধ্য হতো, বিদ্রোহ করত, তাদের উপর এই ধরনের শাস্তি নেমে আসতো। এরকম অনেক নির্যাতনের ঘটনা এই এলাকায় ঘটেছে। এখনও সেই রাজার ভগ্নাবশেষ যেই রাজপ্রাসাদ রয়েছে সেটা কিন্তু রয়েছে পরিত্যক্ত অবস্থায়। উনি যখন এটা শুনলেন, দিনের বেলাতে দেখতে যাবেন এমন পরিকল্পনা করেছেন। সাধারণত দেখা যায় যে প্রত্যেকটা গণমাধ্যমেরই স্থানীয় প্রতিনিধি থাকে। বাইরে থেকে যদি কোনো সাংবাদিক যান, উনি চেষ্টা করেন যে ওনার ওই পত্রিকার স্থানীয় প্রতিনিধি কে আছেন ওখানে তার সাথে যোগাযোগ করে যাবার জন্য। তো উনি যোগাযোগ করেন, সেখানে যে স্থানীয় প্রতিনিধি ছিলেন তার সাথে উনি এই আন্ধার দিঘির কাছাকাছি আবার আসেন। সেখানে কিন্তু এই পরিত্যক্ত রাজপ্রাসাদের একদম ভগ্নাবশেষ যেগুলো সেগুলো ছিল, সেগুলো উনি দেখছিলেন।
ভেতরে মাকড়সা, এছাড়া আরও অনেক ধরনের পোকামাকড় সেখানে বাসা বেঁধেছে। এগুলো উনি দেখলেন, তারপর বুঝতে পারলেন যে আসলেই ঘটনাটা সত্য, কেননা উনি নিজের চোখে রাতের বেলা এই জিনিসগুলো দেখেছেন। এছাড়া আশপাশে যে সমস্ত মানুষজন রয়েছেন তাদের সাথে উনি কথা বলেছিলেন। ওই সময়ে 1995 সালে পত্রিকাতেও কিন্তু এই বিষয়টি প্রকাশিত হয়েছিল বলে জানিয়েছেন। এখন তো উনি প্রায় 20 বছরের উপরে, অর্থাৎ এই সাকিব ভাইয়ের শ্বশুর নজরুল ইসলাম সাহেব, উনি এতদিন ধরে ঢাকাতেই রয়েছেন। এখন উনি ওই সাংবাদিক হিসাবেই রয়েছেন, সাংবাদিকতা পেশার সাথে উনি নিজেকে জড়িত রেখেছেন। উনি এখন অবশ্য বলতে পারেন না যে ওই জায়গার বর্তমান অবস্থা কি। এটি ছিল ঘটনা। তবে এই ঘটনার মধ্যে আরও একটা ব্যাপার রয়েছে, তা হচ্ছে যে এই যে নজরুল ইসলাম সাহেব, উনি কিন্তু একজন হুজুরের সাথে কথা বলেছিলেন। হুজুর জানিয়েছিলেন এক অন্যরকম ঘটনা। হুজুর জানিয়েছেন যে এই যে এইখানে যেই জিনগুলোকে দেখা যায়, এরা কিন্তু কখনোই কোনো মানুষকে ক্ষতি করেনি, এরকম রেকর্ড কিন্তু নাই। তাহলে কেন ট্রেনে থাকা যাত্রীদেরকে তারা ভয় দেখায়? তখন হুজুর বলেছিলেন যে এরা আসলে ভয় দেখানোর মাধ্যমে মানুষকে জানাতে চায় যে মানুষ আসলে আগ্রহী হয়ে জানুক এখানে কেন ভয়ের ঘটনা ঘটছে। মানুষ তখন জানার চেষ্টা করে যে এখানে কেন ভয়ের ঘটনা ঘটছে, তখন জানতে পারে এখানে সহস্র মানুষের কি নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে সেই ইতিহাস। মূলত তারা এই বিষয়টি মানুষকে জানানোর চেষ্টা করে। তারা বিভিন্নভাবে ভয় দেখানোর মাধ্যমে মানুষকে ক্ষতি করতে চায় না। তারা চায় মানুষ জানুক যে এই হারিয়ে যাওয়া প্রাসাদের অন্তরালে কি নোংরা, বিভৎস, নির্মম ইতিহাস লুকায়িত আছে। মূলত তারা এভাবে মানুষকে এই বিষয়টি জানাতে চায়। এই জন্য তারা মানুষকে ক্ষতি করে না। তাদের চাহনির মধ্যে কোনো কিছু বলতে চাওয়ার একটা ভাব লুকায়িত থাকে। এটি কিন্তু উনি জানতে পেরেছিলেন পরবর্তীতে। ধন্যবাদ জানাচ্ছি মিকাইল আহমেদ ভাইকে, ধন্যবাদ জানাচ্ছি সাকিব ভাইকে, আরও ধন্যবাদ জানাচ্ছি সাকিব ভাইয়ের শ্বশুর নজরুল ইসলাম সাহেবকে। আফনান দ্য হরর ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আরেকটি বিষয় কিন্তু আমরা জানার আগ্রহ প্রকাশ করছি, তা হচ্ছে যে ওই জায়গাটির বর্তমান অবস্থা কী। এটা যদি আমরা জানতে পারি তাহলে আমরা হয়তোবা এখনকার অবস্থা সম্পর্কে আপনাদেরকে জানাতে পারবো। 1995 সালের অবস্থা কিন্তু আমরা জানালাম। এখন তো আশপাশ অনেক উন্নত হয়েছে নিঃসন্দেহে। এখনও কি সেই ঘটনা ঘটে? এটা আমরা জানতে চাই। যেহেতু মিকাইল আহমেদ ভাই বাংলাদেশের একটি রিনাউন্ড পত্রিকায় জব করছেন, ওনার পত্রিকাতে ওই এলাকার স্থানীয় এজেন্ট বা স্থানীয় প্রতিনিধি তো রয়েছেন, তাদের মাধ্যমে যদি তথ্য সংগ্রহ করা যায় তাহলে কিন্তু আমরা এই জায়গা সম্পর্কে নতুন করে আরও কিছু জানতে পারবো। আমরা সেই অপেক্ষায় থাকব। প্রিয় লিসেনার্স, আপনাদের জানাবো আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে afnandaharwalbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRWORLDBD afnandaharwalbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছেই, আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। এই ভিডিওর লাইক বাটন প্রেস করতে ভুলবেন না। ভিডিওর লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি। প্রিয় লিসেনার্স, আগামীকাল আমাদের অন্য যে ইউটিউব চ্যানেলটি রয়েছে আফনাস বি নামে, সেখানে কিন্তু ফিয়ার উইথ টুইসডে শিরোনামে ভয়ের আরও একটি এপিসোড আমরা আনতে যাচ্ছি। সেখানে যে ঘটনাগুলো থাকে সেগুলোরও দারুণ প্রশংসা আপনারা করছেন, আমরাও উৎসাহিত হচ্ছি। আর আমরা এই এপিসোডগুলো এই কারণে করতে পারছি যে আপনারা আমাদেরকে সত্য ভয়ের ঘটনাগুলো পাঠাচ্ছেন। এই ঘটনার মাধ্যমে আমরা অন্য ধরনের একটা অনুভূতি পাই। ছোট ঘটনা হলেও এর মধ্যে ভিন্ন ধরনের একটা স্বাদ রয়েছে, সেটা কিন্তু আমরা উপলব্ধি করতে পারি। এই জন্য আমরা বলি যে আমরা আসলে ছোট, মাঝারি, বড় এই মানদণ্ডে এখন
ঘটনা বিচার করতে চাই না। আমরা চাই যে আমরা সত্য ভয়ের ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি কি না। আশা করি আমরা সেটা করতে পারছি, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, আর আপনাদের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সহযোগিতা ছাড়া এটা কোনোভাবেই সম্ভব ছিল না, সম্ভব হবেও না কখনো। আল্লাহ আমাদের এই পথে চলাকে কবুল করুন। চলুন চলে যাব আজকের হরর নাইটের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। আবারও চলে এলাম অদ্ভুত উড়েতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরও একটি ঘটনা। এই ঘটনাটি আমাদের সাথে লন্ডন ইংল্যান্ড থেকে শেয়ার করেছেন নীরব নাইটউইন্ড। নাইটউইন্ডটা তার ছদ্মনাম, তিনি ব্যবহার করেছেন এটি এবং তিনি চাইছেন তার আসল নাম ব্যবহার না করতে। তো আমি সেই নামে ঘটনাটি শেয়ার করব নীরব নামে। নীরব এই ঘটনাটি তার এক বন্ধু ডেবরা ম্যাকলফ এর কাছ থেকে কালেক্ট করেছেন এবং তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন ঘটনাটা আমার মতো করে আপনাদের কাছে শেয়ার করি। আমি চলে যাচ্ছি নীরবের পাঠানো ঘটনায়। এই ঘটনাটি বেশ পুরনো একটা ঘটনা, প্রায় 100 বছরের পুরনো ঘটনা, 100 বছর বা তারও বেশি। যেহেতু সময়কাল ওইভাবে উল্লেখ করা নেই, তবে বলেছেন যে ডেবরা ম্যাকলফের গ্রেট গ্র্যান্ডফাদার, মানে তার দাদার বাবার সাথে ঘটেছিল ঘটনাটি। তিনি তখন বেশ তরুণ এরকম সময়। তো তিনি পেশায় ইয়র্কশায়ারের একটা গ্রামে একজন ব্যবসায়ী ছিলেন এবং তাদের যে গ্রামটি ছিল সেটা বেশ মানে খোলামেলা একটা গ্রাম ছিল, মানে বাড়িঘর খুব কাছাকাছি ছিল না। এবং দেখা যেত যে এখানে একটা বাড়ি বেশ ফেন্সিং করা এবং তারপর অনেক দূর গিয়ে অনেক দূর প্রান্তর যেতে হতো, তারপরে আরেকটা বাড়ি, এরকমভাবে বাড়িগুলোর বিন্যাস ছিল। এবং একটা পাশ বেশ মানে খোলামেলা ছিল, ওইখানে বেশ খোলা জায়গা আছে, পরিত্যক্ত অনেক জায়গা আছে, পরিত্যক্ত অনেক মানে এরকম বিল্ডিং আছে যে কোনো একটা সময় সেখানে অ্যাবে ছিল, সেগুলো অ্যাবান্ডন করে গেছে এরকম। তো খোলা, কিন্তু ওই জায়গাগুলো মানুষ ভয় যেত না, এরকম একটা জায়গায় ডেবরার গ্রেট গ্র্যান্ডফাদারের বাড়ি ছিল। তিনি পেশায় একজন ছিলেন ব্যবসায়ী বলতে তিনি কৃষিকাজ কিছু করতেন, তার কিছু ফার্মিংয়ের ব্যবসা ছিল, তার সাথে তার একটা ব্ল্যাকস্মিথের মতো শপ ছিল, সেখানে বিভিন্ন জিনিস তৈরি হতো। তিনি নিজেও ছিলেন একজন ব্ল্যাকস্মিথ, তার সাথে অ্যাসিস্ট্যান্টও ছিল, তারা কাজ করতো এবং বিক্রি করতো কৃষি যন্ত্রাংশ, দেন অন্যান্য আর অনেক জিনিস, এগুলো বিভিন্ন জিনিস তৈরি হতো সেখানে। আর ঘোড়ার শু করতেন, তিনি হর্স শু করতেন। তো এরকম একটা জায়গায় মোটামুটি একটা মধ্যবিত্ত ব্যক্তি ছিলেন এবং তার ভালোই চলে যেত, তার জীবন ভালোই চলতো। নতুন বিয়ে শাদী করেছেন, খুব সুন্দরভাবে তার বাসায় চলতো, ছোট্ট একটা বাড়ি, এবং খুব সুখে শান্তিতে থাকতেন। আর একেবারেই খোলামেলা জায়গা হতে তার কাজকর্মের সময় যখন শেষ হয়ে যেত বিকেলের পর, ওখানকার আবহাওয়া কিন্তু একদম গ্লুমি হয়ে যেত, মানুষজনের চলাচল কমে যেত। তো তিনি নিজের মতো একান্তভাবে থাকতে পছন্দ করতেন, বই পড়তেন, এরকম একটা অবস্থা। মাঝে মাঝে কাজের যদি একটু প্রেশার থাকতো, তিনি রাতের বেলাও নিজের ব্যাকইয়ার্ডে নিজস্ব একটা ওয়ার্কশপ ছিল, সেখানে বসে তিনি কাজ করতেন। কিছু অর্ডার থাকলে যেগুলো নাকি হয়তো পেন্ডিং হয়ে যাচ্ছে, সেগুলোর কাজ তিনি করতেন সন্ধ্যার পরে একা বসে, তখন কোনো অ্যাসিস্ট্যান্ট নিতেন না। তো এরকম অনেক রাত পর্যন্ত কাজ করে তিনি যখন তার কাজ গুছিয়ে আনতেন, তখন বেশ গভীর রাত হলে তিনি আস্তে করে উঠে আসতেন এবং তার এই যে ওয়ার্কশপ সেখান থেকে তার বাসায় উঠে আসার জন্য ভেতর দিক থেকেই সিঁড়ি ছিল আর কি, মানে ওয়ার্কশপ থেকে বের হয়ে তিনি ঘুরে একটা সিঁড়ি দিয়ে, কাঠের সিঁড়ি দিয়ে উঠে যেতে পারতেন তার বাসায়। আর মানে খুব মানে একগোছানো একটা পরিবেশ এরকম। তো একদিন সেই ডেবরার গ্রেট গ্র্যান্ডফাদার তিনি কাজ করছেন, তার নাম ছিল টমাস। তিনি রাতের বেলা কাজ করছেন এরকম, তার কাজ কিছু বাকি পড়েছিল। তো তার স্ত্রী তাকে বলেন যে তুমি কতক্ষণ থাকবে, আরও উপর থেকে জিজ্ঞেস করে এসে উকি দিয়ে। তিনি বলেন যে আরও সময় লাগবে, আমার অনেকগুলো কাজ পেন্ডিং পড়ে আছে, এগুলো করতে হবে। তো তিনি মোটামুটি বেশ তার ভালোই লাগছে এখানে, তিনি হাঁপড় চালাচ্ছেন, আবার তার যেই মেটাল গরম করা দরকার তারপরে নিজেই সেটাকে তিনি জ্বালাচ্ছেন, তারপর সেটাকে তিনি পিটাচ্ছেন, নিজের মতো কাজ করতেছেন। মানে একঘেয়ে একটা অবস্থা, এবং সেই ঠান্ডা ভাবটা কেটে গেছে, সেখানে উষ্ণ একটা ভাব চলে আসছে। এই সময় তার যে ওয়ার্কশপের মূল দরজাটা, সেই দরজায় কেউ নক করলো, ধাম করে নক করলো। তো তিনি 2 বার নক শুনছেন। তো তিনি একটু বিচলিত হলেন যে এই রাতের বেলা কে তার এই দরজা নক করতেছে, কারণ ওই সব জায়গা যেটা বলছি যে অনেক খোলামেলা, এবং সেসব জায়গায় মানুষ একটু ভয়ই পেত, কারণ যে মানে দেখা যাচ্ছে কোনো দুষ্কৃতিকারীও এরকম আসতে পারে রাতের বেলা, আর এরকম খোলা জায়গাটা আসলে নিরাপদ না। তো তিনি সাথে সাথে তার ওখানে রাইফেল ছিল, তিনি রাইফেলটা রেডি করলেন
এবং সেটার মধ্যে তিনি বারুদ গুজে নিয়ে তিনি সেই রাইফেল নিয়ে সামনে আসলেন গেটের কাছে, বোঝার চেষ্টা করতেছেন যে কে দরজা knock করতেছে। একটু পর দেখলেন যে ওপর থেকে মানে তার বাসায় ওঠার একটা সিঁড়ি যেটা আছে, বললাম যে সিঁড়ির গোড়ায় তার স্ত্রী ভীত মুখে উকি দিচ্ছে। তার ওয়ার্কশপের মাঝখানের পিলারে বেশ বড় একটা এরকম লণ্ঠন জ্বালানো আছে, সেই লণ্ঠনের আলোয় তার স্ত্রীর মুখটা আরও ভীত লাগতেছে তার কাছে। তো তিনি হাত দিয়ে আশ্বস্ত করলেন। তো তিনি জিজ্ঞেস করলেন হুজ দেয়ার, তিনি তার রাইফেলটাকে বাগিয়ে ধরে জিজ্ঞেস করলেন হুজ দেয়ার। তো তখন ওই পাশ থেকে বলতেছে যে মিস্টার থমাস ওপেন আপ, প্লিজ ওপেন আপ। তো তিনি চিন্তা করতেছেন যে তাকে গেট খুলতে বলতেছে কে, তিনি আবার জিজ্ঞেস করছেন হুজ দেয়ার। তো ওখান থেকে সেই লোকটা একটা নাম বললো তার। নাম বলার পর তিনি বলছেন যে আমি তোমাকে চিনি না। মিস্টার থমাস বলছে আমি তোমাকে চিনি না, তোমাকে রাতের বেলা আমি কেন দরজা খুলবো, অ্যান্ড হাউ ডু ইউ থিঙ্ক, তুমি কিভাবে চিন্তা করলা যে আই এম স্টিল আপ, মানে একটা বাসায় কি নক করার জন্য এটা ঠিক সময় রাতের বেলা। তো সেই লোক বলতেছে যে আমি জানি যে আপনি আছেন, কাজ করতেছেন, কাজের শব্দ পেয়ে আসছি, অ্যান্ড আমার খুব আর্জেন্ট একটা কাজ আছে, আর্জেন্ট কাজ, প্লিজ ওপেন আপ। তো মিস্টার থমাস তার স্ত্রীকে এরকম হাত দেখালেন উপরে, দেখায় তিনি আস্তে করে গিয়ে তার ওয়ার্কশপের ছোট দরজা, একটা পকেট গেট ছিল, সেটাকে খুললেন, কিন্তু বন্দুক বাগায় ধরলেন সামনে। তো দেখলেন ওইখানে একজন লোক দাঁড়ায় আছে এবং বাইরে কিন্তু চাঁদ আছে, চাঁদের আলো খুব অল্পভাবে পড়ছে মেঘের আড়ালে, কারণ গ্লুমি সময়, এবং ঠান্ডা বাতাস এক পশলা ঢুকলো তার ওয়ার্কশপে, মানে ভেতরে তো গরম, সেই গরমটা বের হয়ে গেল মানে বাতাসের ছোটে, এত ঠান্ডা বাতাস ঢুকছে। লোকটা হাত উঁচু করে এরকম তার দুই হাত উঁচু করেই ঢুকলো এখানে, মানে সারেন্ডারের মতো। তো তখন তিনি বললেন হু আর ইউ, তিনি বলতেছেন তাকে যে হু আর ইউ, গেটটা লাগাও পিছনে, তোমার গেটটা তুমি লাগাও পিছনে। তো তিনি কিন্তু বন্দুক সরান নাই, লোকটা দরজা লাগায় বলতেছে প্লিজ ডোন্ট গেট স্কেয়ার্ড, আমাকে নিয়ে ভয় পেও না, আমার নাম ফার্লো স্মিথ, আমি একজন ধর্মযাজক, আমি এখানে আসছি একটা কাজে, তুমি আমাকে হাত নামাতে দাও, তাহলে তোমাকে আমি কিছু প্রমাণ দিচ্ছি। তো তখন মিস্টার থমাস একটু যখন শুনে ধর্মযাজক, সে তখন একটু অস্বস্তিতে পড়ে, সে তখন তার বন্দুক নামায় নেয়। তিনি যখন বলে যে হ্যাঁ বলেন আপনি কি কাজে আসছেন ফাদার, তো সে বলে যে আমি একটা খুবই জরুরি কাজে আসছি তোমার কাছে, তুমি আমাকে আগে দেখাইতে দাও। তো বলে তিনি তখন তার এখানকার কোট সরায় তার কলার দেখান। তো তার কলার দেখে তখন তিনি বুঝতে পারেন, থমাস তখন বলে যে আই এম এক্সট্রিমলি সরি ফাদার, আমি আসলে আপনাকে এরকম বন্দুক তাক করা উচিত হয় না, বিকজ আমি রিসেন্টলি অনেক ঘটনা শুনতেছি আমাদের এলাকায়, যে এখানে অনেক উল্টাপাল্টা ঘটনা ঘটতেছে, মানুষের বাড়িতে কোনো মানুষকে ধরে নিয়ে গেছে, বিশেষ করে অনেক বাসার থেকে ছোটো ছোটো ছেলে মেয়ে ধরে নিয়ে গেছে, এবং এটা আমাদের এলাকায় খুব বাজেভাবে চলতেছে, এবং এটা লাস্ট ইটস বিন গোয়িং অন ফর লাস্ট 6 months অর সো, 6 মাস বা তার বেশি সময় ধরে। তো ফাদার তখন বলে যে আমার এখানে আসার কারণ কিছুটা ওইটার সাথে রিলেটেড। তো তখন থমাস একটু অবাক হয়ে বলে যে কী ব্যাপার, বলে যে তোমাকে আমি বলতেছি যদি আমাকে একটু বসে একটু রিল্যাক্স হতে দাও। তো থমাস বলো আই এম সরি, আপনাকে আমি দাঁড়া করে রাখছি, আপনি আসেন। নিয়ে যায় তার যেখানে কাজ করতেছিল ওখানে নিয়ে চেয়ারটা এগিয়ে দেয় এবং তাকে বলে যে ফাদার কী খাবেন, এখানে অনেক রকম পানীয় আছে, যদি চান আমি ব্যবস্থা করি। তিনি বলে যে না ইটস ওকে, আমার এখন কিছু লাগবে না, আমাকে যদি তুমি একটু কফি খাওয়াতে পারো, বাইরে অনেক ঠান্ডা ছিল। তো তখন থমাস বলে যে ওকে আমি ব্যবস্থা করতেছি। সে হেঁটে গিয়ে যেখান থেকে তার একটা বেল ছিল এরকম একটা নাড়া দেয়, নাড়া দিলে তার স্ত্রী ওখান থেকে দেয়। সে বলে যে আমার এখানে ফাদার আসছে, ফাদার ফারলো, তো কফি দাও। তো তার স্ত্রী তখন কফির ব্যবস্থা করতে থাকে। তো মিস্টার থমাস আলাপ করে ফাদারের সাথে, বলে যে ফাদার কী ব্যাপার, আপনি কেন আসছেন এত রাতে, কী ব্যাপার বুঝলাম না, দিনের বেলা তো আসতে পারতেন। তো ফাদার বলে না এটা খুব ডিফারেন্ট কেস এবং খুবই সিরিয়াস কেস, এবং আমি তোমাদের এলাকায় বিগত কয়েক মাস ধরে ঘুরতেছি শুধু রাতের বেলা এই একটা জিনিস ধরার জন্য। বলে কি, বলে এইখানে ডেভিলের উৎপাত হয়েছে, মানে এখানে ডেভিল আসছে তোমাদের এলাকায়। তখন বলে মানে, বলেই যে তুমি যে শুনতেছো যে মানুষ মিসিং হচ্ছে, হ্যাঁ মানে কিশোরী এগুলো নিয়ে চলে যাচ্ছে, এগুলো ডেভিল করতেছে এখানে। এবং সম্ভবত এইখানে আমার ধারণা মতে তিনি একটা কাগজ নিলেন, নিয়ে তার পকেট থেকে বেরোলেন কাগজ আর পেন্সিল বের করে তিনি মার্ক করলেন, করে দেখালেন যে এই জায়গাটার মধ্যে এখানে একটা অ্যাবান্ডন্ড মনস্টারি আছে, যেখানে এখন আর কিছু হয় না, সেই জায়গায় এই ডেভিল বাসা বাঁধছে এবং সে এখানে নিয়ে এদেরকে কিছু করে। এবং আমি কাইন্ড অফ প্রমাণ পাইছি, কারণ এইখানে এইটার পাশে তার কাছাকাছি জায়গায় তিনি একটা জায়গা দেখান, এই জায়গায় একজন ধনী ব্যক্তি বাস করত, সে চলে গেছিল ওই সময় ইজিপ্টে, এবং সেখানে যে সে কিছু সাধনা করে, এগুলা মানে ওনার ইনভেস্টিগেট করা জিনিস, সেই ফাদার ইনভেস্টিগেট করা জিনিস, বলে সেখানে কিছু সাধনা করে এবং ওখানকার কিছু জাদুকরের সাথে তার
পরিচয় হয়, সেখান থেকে সে এসে এখানে ব্যাক করে এরকম কাজগুলো করা শুরু করছে তার এলাকায়। সে অনেকদিন ছিল না এবং সব কিছুর আমি প্রমাণ পেয়েছি। তা আমরা এটা নিয়ে ইনভেস্টিগেট করতেছি, তাকে ধরতে পারলে তার ব্যবস্থা করা হবে। তো সমস্যা হচ্ছে তাকে গেলে পাওয়া যায় না, সে থাকে না, সে কোথায় চলে যায় নোবডি নোজ। দিনের বেলা আমি অনেকবার ট্রাই করছি তার মূল বাসায়, যে তার ম্যানেজার, তার ভৃত্য, তারা সবসময় আমাকে কনফিউজ করার চেষ্টা করে। আমার মনে হয় তারা মিথ্যা কথা বলে, অবশ্যই তারা মিথ্যা কথা বলে, যেটা পরে প্রমাণ পেয়েছি। কখনো তারা বলে যে সে বুখারেস্টে আছে, কখনো বলে প্যারিসে আছে, কখনো বলে লন্ডনে আছে। তো এরকম বলে আমাকে বারবার তারা কনফিউজ করার চেষ্টা করে। তো আমি এটা পরবর্তীতে প্রমাণ পাই যে আসলে তারা মিথ্যা কথা বলতেছে। এইটা আমি আপনাকে বলবো কিনা আমি বুঝতে পারতেছি না। তো তখন থমাস বলে যে প্লিজ ডু স্যার, আপনি যেটা আপনার হেল্প নিতে চান তাহলে তো আপনাকে বলতে হবে যে ব্যাপারটা কি। তো তখন ফাদার ফার্লো এদিক ওদিক তাকায় দু একবার, কেমন জানি উনি সন্দেহ করতেছেন কাউকে। তারপর বলেন যে শোনো, কয়েকদিন আগে একটা মিসিং মেয়ে ফেরত আসছিল, মিসিং মেয়ে বাসায় ফেরত আসছিল এবং সে অন্যরকম হয়ে গেছিল। তো তার বাসা থেকে যখন আমাকে খবর দেয়, যেহেতু আমি যখন হারানোর পর আমি গেছিলাম খোঁজ নিতে, বাসা থেকে যখন খবর দেয় যে ফেরত আসছে, তো আমি যাই, তাকে গিয়ে দেখি সে পজেসড বাই ডিমন। এবং আমি তখন তার এক্সোসিজম করি, আমার কাছে পারমিশন আছে তার এক্সোসিজম করার। তো আমি যখন এক্সোসিজম করি, তো তখন সে আমাকে কিছু তথ্য দেয়, সেই ডিমন। তো থমাস খুব আগ্রহী হয়ে যায়। থমাস কিন্তু এইসব ব্যাপারে খুব আগ্রহী ছিল আগের থেকেই, কারণ সে ওইখানে থাকে, ওই জায়গা সম্বন্ধে এরকম এই ধরনের অনেক জিনিসই, পজেসড মানুষের ব্যাপারটা ওই জায়গায় আছে। মানুষ অনেককে এরকম পজেসড সে দেখছে ছোটোকাল থেকে। তো যাই হোক, তো সেই মেয়ে নাকি তথ্য দেয়, সে ডিমেন তথ্য দেয় যে এই যে ব্যক্তি জাদুকর, সে স্পেশাল কিছু রিচুয়াল করতে এখানে আসছে এবং সে এই যে জায়গাটা দেখাচ্ছে, যে অ্যাবান্ডন যে মনস্টারি, সেখানে সে বাসা বাঁধছে। সে এখানেই নাকি রাতের বেলা রাতে ঘুমায় এবং সে এখানে এসেই তার যত সব রিচুয়াল পারফর্ম করে। এবং এইসব রিচুয়াল পারফর্ম করার তার উদ্দেশ্য হচ্ছে যে একেবারে তার যে একটা লেভেল আছে এখন ওয়ার্শিপার হিসাবে, সেই লেভেল থেকে সে আরও উপরে উঠে যাওয়ার, এবং সে একটা পর্যায়ে পৌঁছায় যাবে তার এই টোটাল রিচুয়াল প্রসিজার শেষ হলে। এবং ততদিন পর্যন্ত তাকে নাকি হেল্প করে তার অধীনস্থ একটা ডিমন, এবং এই ডিমনটা নাকি একটা দৈত্য, বেশ ভয়ঙ্কর পাওয়ারফুল দৈত্য, এবং সেটা নাকি তাকে সহযোগিতা করে সবসময় এবং তাকে পাহারা দিয়ে রাখে। তো এটা বলার পরে সেই মেয়ের উপর যে ডিমেন্টটা ছিল সেটা হাসতে থাকে, খুব বাজেভাবে হাসতে থাকে। তো ফাদার তখন তাকে বলে হাসিস কেন, তাকে শাস্তি দিতে যায় ফাদার। তো বলে যে না, হাসবো না, তুমি দুর্বল, তুমি কখনোই পারবা না, তুমি তাকে করতে পারবা না। তো ফাদার তখন বিভিন্নভাবে তাকে চেষ্টা করে তার কাছ থেকে কথা বের করতে, তাকে শাস্তি দিয়ে ইত্যাদি ইত্যাদি। তো তখন নাকি সেই ডিমন তাকে বলে যে রাতের বেলা যে উল্কা পড়ে আকাশ থেকে, আগুনের উল্কা, এই উল্কা মেটাল যদি পাস কখনো, এবং এটা দিয়ে যদি তুই কোনো তলোয়ার বানাইতে পারিস ধারালো, সেটা দিয়ে তুই দৈত্যকে মারতে পারবি। আর ওই দৈত্যকে মারলেই ওর সিদ্ধির অনেক অংশ চলে যাবে, মানে ওর অনেকটাই থাকবে না, ওই যে ওয়ার্শিপার যে তার অনেক কিছুই থাকবে না, এবং তাকেও তখন স্বাভাবিকভাবেই শেষ করা যাবে। তো এটা নাকি তাকে তথ্য দেয় সে ডিমন, এবং সে ডিমন নাকি বলে যে আমি যে তোকে তথ্য দিছি এটা জানলে আমাকে শেষ করে দিবে। যাই হোক, ফাদার তখন অনেক চেষ্টা করে ওই মেয়েটার থেকে তাকে আলাদা করে ডিমেনটাকে, এবং ডিমেনটাকে নাকি ফাদার বন্দি করেন এবং তিনি বলেন যে আমি এটা করছি, এবং আমি অনেক কষ্টে ওই ডিমেনের সাহায্য নিয়েই আমি একটা উল্কাপিণ্ড জোগাড় করছি বলে তিনি তার কোটের ভেতর থেকে একটা এরকম মেটালের টুকরা বের করে বাড়িয়ে ধরেন থমাসের দিকে। থমাস একটু অবাক হয়ে যান, দেখেন যে একটা লম্বাটে একটা মেটাল, এরকম লম্বা এবড়ো থেবড়ো র্যাগেট, ডিফারেন্ট কালার, একটু কালারটা একটু অন্যরকম, মানে এটা নর্মাল যে লৌহখণ্ড বা এরকম কিছু না। তো তিনি অবাক হয়ে তাকায় থাকেন এবং তাকায় দেখেন বেশ হালকা অন্যরকম। তো তিনি বলেন এটা দিয়ে কী হবে? তো তখন ফাদার বলে যে তোমাকে এইখানে আমার দরকার হচ্ছে, তুমি আমাকে এটা দিয়ে একটা সোর্ড বানাই দিবা, এবং সেইখানে আমি কিছু লেটার তোমাকে বলবো, এই লেটারগুলো বসায় দিবা সোর্ডের উপরে। তো তখন সেই মিস্টার থমাস বলে যে এইটা দিয়ে তো সোর্ড হবে না, এটার মেটালের হচ্ছে খুব কম অংশ। তখন বলে যে হ্যাঁ, এটার সাথে তুমি নর্মাল ইস্পাত যেটা, এটা মিক্স করবা। তো এটা আমি শুনছি সব কম যারা স্মিথ আছে তারা মানে সবাই পারে না এত ভালো কাজ, যে এরকম মেটাল মিক্স করা, এটা তুমি পারবা আমি জানি, তো তুমি আমাকে দিবা। তো ফাদার বলে যে আমার
জন্য সমস্যা হয়ে গেছে, আমি নিজে কিন্তু সমস্যায় পড়ছি। কারণ আমি রাতে রাতে ঘুরি এখন ওইটা খোঁজার জন্য যে ও কোথায় যায় কি করে, এবং পাহারা দিই তোমাদের এলাকা। আমার অবস্থা দেখছো তুমি? তো দেখে টমাস দেখে আসলেই যে ফাদারের ফার্লোর অবস্থা আসলে বেশ মানে অন্যরকম হয়ে গেছে, বেশভূষা ধূসর হয়ে গেছে, তার চেহারা ভেঙে গেছে, খোঁচা খোঁচা দাড়ি, মুখে বলে যে আমার অবস্থা খারাপ এবং আমাকে খুব টেনশনে থাকতে হয় কখন আমার উপর অ্যাটাক হয়। তো টমাস বলে যে ফাদার ডোন্ট ওয়ারি, আমি আপনাকে সহযোগিতা করব, কোনো অসুবিধা নাই, আপনি আমার এখানে থাকেন, আপনার অন্য কোথাও যাওয়া লাগবে না, আপনি যে আমার এই যে এই ওয়ার্কশপ এখানে থাকেন, আপনাকে ওয়ার্কশপের কর্নারে আমি একটা করে দিই, ওনার রুম মতো ছিল আর কি খোলা, ওখানে মাঝে মাঝে টায়ার্ড হয়ে গেলে মাঝে মাঝে থমাস নিজে শুইতো, বলছে যে আমি এটা ঠিক করে দিচ্ছি কোনো শোন, আর এটার কাজ তো আর আজকে করা যাবে না, কালকের থেকে আমরা কাজ শুরু করব। যাই হোক, ফাদারকে তখন শুধু কফি না, কফির সাথে খাবার দাবার এনে দেন থমাস, এবং খাওয়ানোর পরে ওনার থেকে বিদায় নেন। তো রাতের বেলা থমাস যখন উঠে যায় তার উপরতলায় ফাদারকে বিদায় দিয়ে, সে দেখে যে তার বাসার সামনে ঘোড়া ছিল, তার স্টেবল ছিল, স্টেবলে তার 4টা ঘোড়া থাকতো সবসময়। তার ঘোড়াগুলো প্রচণ্ড ডাকা শুরু করে, মানে ছুটে চলে যাবে, মনে হয় একদম মানে ছুটে চলে যাবে, প্রচণ্ড এরকম চিৎকার করতেছে, রাখতেছে। এবং ফাদারের ঘোড়াটাকেও সে স্টেবলে ঢুকায় রাখছিল, দেখতেছে যে ওইটার অবস্থা মানে অন্যরকম। তো সে বাসার জানালা দিয়ে তাকায় দেখতেছে যে এমনি তো ঠান্ডা বাতাস চলে, এখানে দেখতেছে প্রচণ্ড বাতাস শোঁ শোঁ করে যাচ্ছে তার ইসের উপর দিয়ে, উঠানের উপর দিয়ে, তার উঠানের উপর দিয়ে গাছ ওখানে কিছু কিছু লোকগুলো বাঁকা হয়ে যাচ্ছে বাতাসে। তো সে একটু থতমতো খেয়ে যায়, তখন এটা ভোরের আগে। তো সে আস্তে করে উঠে আসে, এসে ফাদারের ওখানে এসে দেখে যে ফাদার বসে বসে প্রার্থনা করতেছেন, প্রার্থনার শব্দ শুনে। তো তিনি ফাদারের কাছে যান, ফাদার বলে যে ওই ডেমন বুঝে ফেলছে যে আমি তোমার এখানে আসছি, এবং সে তার একটা সমস্যা দেখতে পাচ্ছে, এর জন্য সে চেষ্টা করতেছে আমাকে দুর্বল করার। যাও তুমি শুয়ে পড়ো, তুমি চিন্তা করো না। তো থমাস নাকি উপরে চলে যান, এবং তিনি ঘুমানোর আগে তার স্ত্রীকে বলেন যে একটা সমস্যা হয়েছে, এরকম ব্যাপার, কিন্তু কারোর সাথে এটা নিয়ে আলাপ করো না, এটা তো আমাদের এলাকারও ব্যাপার, এবং আমাদের তো কাজই শয়তানের সাথে যুদ্ধ করা, এটা আমাদের কাজ মানুষ হিসাবে। যাই বলে উনি ঘুমায়, এবং একেবারে তার ঘুম ভাঙে দুপুরের পরে, উঠে কাজকর্ম করেন, দেখেন যে ফাদার ঘুমাচ্ছেন, কারণ তিনি সারা রাত ঘুমান নেই। তো দিনের বেলা তার কাজকর্ম করে তিনিও একটু রিল্যাক্স করেন বিকালের দিকে। সন্ধ্যার পরে ফাদারের সাথে তিনি আবার দেখা করেন, ফাদার উঠছেন তখন। তো গল্পগুজব করেন, দুজন গল্পগুজব করার পরে ফাদার তার সাথে যান তার ওয়ার্কশপে, এবং তাদের কাজ শুরু হয়। তো মিস্টার থমাস মেটাল নিয়ে এবং ফাদারের সেই দেয়া মেটাল নিয়ে, দুইটা দিয়ে তিনি শুরু করেন কাজ করা, এবং তিনি তলোয়ার তৈরি করা শুরু করেন। এবং অনেক কষ্ট, মানে তার অনেক কষ্ট হয় এটা পিটায় পিটায় একেবারে পাতলা করা সেই মেটাল, যেটা যে মহাজাগতিক মেটালটা গলতে চায় না, স্পেশাল হিট দিয়ে সেটাকে গলাইতে হয়, তার চরম হিট না হলে এটা গলতে চায় না। তো সব মিলায় তিনি কাজ করেন, এবং দুইটা মেটালকে মার্চ করা অনেক কঠিন একটা জিনিস, লিকুইফাই করা, মার্চ করা, এরকম করে শেষ পর্যন্ত তার একটা তলোয়ার দাঁড়ায়। এবং তলোয়ারটা দাঁড়ানোর পর তলোয়ারটাকে যিনি তখন পলিশ করেন, লাস্টে তাদের পলিশের পালা, পলিশ করেন, পলিশ করার উপর ওইটা ওর চেহারা আলোর মধ্যে যখন বের করেন, ঝকঝক একদম চকচক করতেছে এটা। তো ওইটা প্রথম রাত্রেই তার এই অবস্থা। তো দিনের বেলা তিনি ফাদারকে নিয়ে আবার দুপুরের পরে কাজে লাগান, মানে ওইটার অনেক কাজ আছে, মানে জিনিসটাকে শেষ করতে গেলে মানে ওনারা তো আসলে নিট ফিনিশিং দিতেন সব কিছুর, মানে এরকম হ্যাফওয়ে কাজ করতেন না। দিনের বেলা কাজ করেন, আবার রেস্ট নেন, আবার রাতের বেলা ধরেন এটা। তো করে দ্বিতীয় রাত্রের মধ্যে ওইটাকে মোটামুটি একটা ভালো শেপে নিয়ে আসেন, খুব সুন্দর শার্প পেজ একটা শেপ। এবং তারপরে ফাদার তার সামনে বের করে নিয়ে আসেন তার সেই লেখাগুলো। তো সেই লেখাগুলো তারপর বসানোর পালা ওইটার উপরে। ওটা তো অনেক পরিশ্রম হয়, একদম দিন হয়ে যায় এটা করতে করতে, লেখা বসাতে বসাতে। তো মোটামুটি ওই দিন দুপুরের পর তাদের তরবারি পুরা রেডি, এবং সেটার জন্য একটা খাপ তৈরি করেন তিনি, খাপ ছিল, খাপ দিয়ে তৈরি করে তরবারিটা রাখেন এবং ফাদারের হাতে দেন। ফাদার বলেন যে আমি অনেক ধন্যবাদ দিই তোমাকে। তো তখন মিস্টার থমাস জিজ্ঞেস করে যে এখন আপনার কাজ কি ফাদার, মানে আমাদের কাজ কি, সে জিজ্ঞেস করে আমাদের কাজ কি। ফাদার বলে আমাদের না, কাজ আমার, তোমার আর কোনো কাজ নাই, তোমাকে তুমি যা পারিশ্রমিক চাও এটার জন্য দিব। তখন বলে না ফাদার, আমি তো আপনার জন্য কাজ করছি, এটা ধর্মের জন্য কাজ করছি আমি, এটা মানুষের উপকারের জন্য, এটার জন্য আমার কোনো পারিশ্রমিক লাগবে না, কিন্তু আমি আপনার সাথে শেষ পর্যন্ত থাকতে চাই, আপনি এখন কি কাজ। তো ফাদার বলে আমি কি তোমাকে বিশ্বাস করতে পারি? বলে অবশ্যই পারেন। বলে তুমি তো আমার সাথে গেলে তোমার স্ত্রী জায়গা থাকবে? বলে থাকবে, ওকে আপনি ব্লেসিং দিয়ে যান, এবং আমিও মনে করি যে গড উইল সেভ হার, এবং আমি আপনার সাথে যেতে চাই। তখন ফাদার বলে আচ্ছা।
তখন ফাদার বসে মিস্টার থমাসের সাথে এবং বলে যে এই প্যাথ ধরে আমাদের যেতে হবে, গিয়ে আমরা অমুক জায়গায় ওই যে সেই যে এইটার কথা বলে যে এই যে অ্যাবান্ডন মনিস্টারি বলে, এইখানে যে একটা মনিস্টারি আছে এখানে আছে, এতটুকু আমি জানি এবং এতটুকু আমি খবর পাইছি যে সেখানে সে থাকে এবং সে তার যে রিচুয়াল সেগুলো করে, এবং এই ব্যক্তি সে কোনো স্বাভাবিক খাবারে অভ্যস্ত না, সে অনেকটা অন্যরকম মাংসাশী ক্যানিবাল টাইপের আর কি। তো সে এই ধরনের একটা ক্যারেক্টারে রূপান্তরিত হয়েছে এবং তাকে একটা এরকম ভয়ঙ্কর দৈত্য গার্ড করে রাখে, মানে ডিমেন বা দৈত্য যাই বলো, গার্ড করে রাখে। তোমাকে বুঝতে হবে কতটা রিস্ক আছে। তুমি কি যেতে চাও? বলো অবশ্যই আমি যেতে চাই এবং আমি চাই আপনাকে সাহায্য করতে এটাতে ফাদার, আপনি একা না। তো ফাদার বলে ঠিক আছে, এবং কাজটা করতে হবে রাতে, দিনের বেলা এটা সম্ভব নয় ওখানে যাওয়া। তো দিনের বেলা ওই জায়গায় গেলে তাকে পাওয়া যাবে না, এটা আমি শুনছি। দিনের বেলা ওই জায়গাগুলো নাকি এমনভাবে করা থাকে, মানে মায়ার মধ্যে ঢাকা থাকে, জাদুর মায়া, যেটা ওটা বোঝাই যায় না কোথায় কী আছে। রাতের বেলা ওইটা জীবিত হয়, মানে বোঝা যায় আর কি। তো তখন মিস্টার থমাস জিজ্ঞেস করে যে এটা কি সত্যি না যে রাতের বেলা যে জায়গাটা আরও বেশি মানে অন্যরকম হয়ে যায়, মানে আরও ভয়ঙ্কর হয়ে যায় বা তার শক্তি বেশি থাকে? হতে পারে ফাদার বলে, হতে পারে, কিন্তু আমাদের যেতে হবে এরকম সময়। তো যাই হোক, ওই দিন রাতে ফলোয়িং নাইটে তারা রওনা দিবে এবং বলছে যে এটা কারো কাছে মানে কিউরিয়াস করা যাবে না কাউকে, শুধু তুমি আর আমিই যাব। তো ফাদার তাকে কিছু ব্লেসিং দেয়, থমাসকে ব্লেসিং দেয় এবং নিজেও নিজের মতো কাপড় চোপড় পরে নিজের মতো প্রার্থনা করার পরে ওই যে তরবারিটা ফাদার নেন এবং তাকে বলে যে একটা তরবারি নিয়ে তারা রওনা দেন। তো থমাস তাদের পরিবারের ঐতিহ্যবাহী তরবারি আছে যেগুলো তারা ইউজ করতো, সেখান থেকে একটা তরবারি নেয় বেশ ভালো এবং নিয়ে ফাদারের সাথে রওনা দেয়। তো দুজন রাতের বেলা যাচ্ছে, সাথে রাইফেল নিছে, থমাস রাইফেল নিছে সাথে যদি প্রয়োজন হয়। তো ফাদার হাসে, বলে এটার প্রয়োজন হবে না, বলে হতেই পারে, কত কিছু থাকতে পারে এখানে, বন্য প্রাণী আসতে পারে। তো ফাদার আর কিছু না বলে রওনা দেয়। তো দুজন ঘোড়া নিয়ে যাচ্ছে, একদম নীরব রাত এবং মানে একদম খোলা প্রান্তরের মতো পাহাড় দূরে দূরে দেখা যাচ্ছে, এরকম জায়গা দিয়ে যাচ্ছে এবং জায়গায় জায়গায় হঠাৎ গাছপালা হয়েছে বেশ ইসের মধ্যে দিয়ে, এবং ঠান্ডা, তাদের গায়ে মানে মোটা কোট পরা, তারা ঠান্ডায় জমে যাচ্ছে মাঝে মাঝে। তো যেতে যেতে অনেক দূর চলে আসছে। তো ফাদার এক জায়গায় থেমে বলল, এবং চাঁদ ধূসর হয়ে গেছে। ফাদার বলতেছে যে আমার ধারণা মতে এখান থেকে এতটুকু দূরত্বেই আছে এইটা, তো আমাদের এই অংশটা পার হতে হবে। এই যে একটা উঁচু পাহাড়ের মতো জায়গা, এটা নেমে পার হয়ে সামনে গেলেই আমরা ওই অ্যাবান্ডন মনেস্টারিটা পাবো। তো বললো ঠিক আছে। খুব সন্তর্পণে জীবন যাচ্ছে এবং মিস্টার থমাস তার নিজের তেজি ঘোড়াটাই নিয়েছে সবচেয়ে, ফাদার তার নিজের ঘোড়া নিয়ে তারা ঠিক ওই পর্যন্ত গিয়ে ওই পাহাড়টা পার হয়ে নেমে আসলেই দেখতে পায় যে দূরে এই যে চাঁদ যে একদম ধূসর হয়ে গেছে, এটা আলোতে দেখতেছে একটা পুরনো ভাঙাচোরা মনেস্ট্রি এবং অনেক দেয়াল এলোমেলোভাবে হয়ে দিচ্ছে, মানে অবিন্যস্তভাবে ওরকম দাঁড়ায় আছে এখানে, মানে অদ্ভুত লাগতেছে। এইটা থমাস এরকম আগে দেখেন নাই, আগে তার চোখে এরকম জিনিস আগে তিনি তার চোখে পড়ে নাই। তার কাছে অবাক লাগে যেটা কীভাবে এরকম হয়ে যায়, মানে এরকম সুন্দর লাগে একটা ভগ্ন জিনিস, মানে এটার মধ্যে একটা সৌন্দর্যও আছে। যাই হোক, কাছে যাচ্ছে। তো ফাদার আবার তাকে বলে যে তুমি এটাতে বেশি মুগ্ধ হয়ে যেও না, দেখে কিন্তু এটারও একটা সৌন্দর্য আছে, এটাও কিন্তু গ্রাস করে নেয় মানুষকে, এটাতে মুগ্ধ হয়ে যেতে পারবা না, কারণ এখানেই কিন্তু অশুভ জিনিস আছে। যাই হোক, এই দেখে তারা যখন আসতেছে, তারা যখন ওই ভাঙা দেয়ালগুলোর কাছাকাছি চলে আসছে, এই সময় শুনলো গড়গড় শব্দ। তো গড়গড় শব্দ, ঘোড়া একদম অস্থির হয়ে গেছে, চিহিং করে ডাকতেছে, হাত পা একদম উঁচা করে ফেলতেছে, ঘোড়া সামনে যাবে না, এরকম একটা অবস্থা। তো তখন ফাদার বলতেছে যে মোস্ট প্রবাবলি সামনে কিছু আছে, কোনো বন্য প্রাণী বা কিছু। বলতেই সামনে বের হয়ে আসলো এক পাল নেকড়ে, মানে ওখানে মিনিমাম 10 থেকে 12টা নেকড়ের একটা প্যাক সামনে চলে আসলো, তাদের থেকে কয়েক ফিট দূরে। দাঁত বের করতেছে, চাঁদের আলো পড়ছে, দাঁতে কষাবে মনে হইতেছে নামতেছে ওটার, মানে ওদের যে মানে নেকড়ের মুখের যে কষাবে মানে লালা গড়া, সেটা গড়াচ্ছে, এরকম সামনে চলে আসতেছে। তো সাথে সাথে থমাস রাইফেল বের করছিল, ওখানে গুলি করবে, সে অলরেডি ওটা লোড করে আছে বারুদ। তখনকার সময় তো যে বারুদ লোড করে তারপর গুলি করতো, তো বারুদ লোড করে সে মানে করে রাখছিল আগে, সে বের করছে রাইফেল। সাথে সাথে ফাদার হাত দিয়ে থামাইলো, বললো যে নো,
এখানে এরকম আওয়াজ টাওয়াজ করা যাবে না, এখানে অনেক সমস্যা হতে পারে, এখানে কিন্তু অলৌকিক জিনিস আছে, লৌকিকও আছে, সো বি কেয়ারফুল। তো ফাদার দেখা গেল যে তিনি ল্যাটিন ভাষায় কিছু পড়তে পড়তে সামনে যাচ্ছেন এবং খুবই আশ্চর্যজনকভাবে ওই নেকড়েগুলো আস্তে 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 পিছায় যাচ্ছে, তার ঘোড়া এগোচ্ছে যাচ্ছে এবং ঘোড়া খুব অস্থির হয়ে গেছে, মনে হচ্ছে যে ছুটে পালায় যাবে ওইখান থেকে। তো ফাদার তখন ওই যে নতুন সোর্ডটা বের করছে, বানাইছে, ওইটা বের করলো একদম, মানে ওইটার যে কিং খাপ আছে ওইটার যে মানে ওইটার যে কভার থেকে টেনে বের করলো এবং ওইটা হালকা চাঁদের অত যে ঝিলিক মেরে উঠলো, ওইটার ঝলকানিতেই মনে হলো নেকড়েগুলো উল্টো দৌড় দিল ওইখান থেকে। খুবই আশ্চর্য একটা ব্যাপার, চাঁদের আলো পড়াতেই ওইটার যে ঝলকানিতে নেকড়েগুলো উল্টা দৌড়ায় সরে গেল, যেমন কুকুর পলায় যায় ওইভাবে। এটা খুব অবাক হলো থমাস যে এটা তো হওয়ারই কথা না, দুইটা ঘোড়ার উপর দুইটা অশ্বারোহী এরকম একটা প্যাক নেকড়ে আক্রমণ করবে, এই তলোয়ার বের করার সাথে সাথে চলে গেল সব দৌড়ায়। তো তখন ফাদার ওইটাকে খোলা রেখে এগোতে থাকলো এবং ঘোড়াও এগিয়ে যাচ্ছে। তো যেতে যেতে একটা বিল্ডিং দেখলো, যে একটা বেশ বড় বিল্ডিং, এবং বিল্ডিংটার উপর চাঁদের আলো পড়ে ছায়াটা খুব অন্যরকমভাবে পড়ছে, বিল্ডিংয়ের অর্ধেক আর এখানে ছায়া অর্ধেক, খুব অবাকভাবে, খুব মানে ডিফারেন্টভাবে পড়ছে, মানে দেখলেই জানি কেমন লাগে গা শিরশির করে। তো ফাদার এক সাইডে ঘোড়াগুলোকে থামায় ফেললো, আর দুজনই ঘোড়া থেকে নেমে যেতে বললো সাথে থমাসকে। দুজন নেমে গিয়ে একটা ওখানে পাথরের এরকম স্তম্ভ ছিল, ওইটার পাশে ঘোড়াগুলোকে বেঁধে ফেললো। তো ঘোড়াগুলো অস্থির আচরণ করতেছে, মনে হচ্ছে যে ছুটে যাবে এরকম একটা অবস্থা, শব্দ করতেছে। তো অনেক চেষ্টা করতেছে থমাস শান্ত করার, ফাদার তাকে বললো যে ওগুলো শান্ত হবে না, ওগুলো এমন কোনো সিচুয়েশনে পড়ছে যেটা শান্ত হবে না বলে ফাদার বললো আসো। আস্তে আস্তে তারা এগোয়ে যাচ্ছে এবং মানে তারা যখন এগোয়ে যাচ্ছে, দূরে যাচ্ছে, ঘোড়াগুলো মনে হচ্ছে কোনো পাগলের মতো হয়ে গেছে, ছুটে চলে যাবে এরকম অবস্থা, মানে দড়িতে বারবার টান দিতেছে এরকম। তো থমাস একটু অস্বস্তিতে পড়তেছিল যে ঘোড়া চলে গেলে তারা ব্যাক করবে কিভাবে, এটা চিন্তা করতেছিল। কিন্তু পরে চিন্তাটা বাদ দিল, সে তার যে রাইফেলটা সেটা নিয়ে আসছে, সেটা সে পিঠে বেঁধে নিছে, আর তার হাতে তার ফ্যামিলি সোর্ড, আর ফাদারের হাতে ওই সোর্ডটা, ফাদার সামনে। হাঁটতে হাঁটতে তারা চলে গেল মূল যে ওই যে বিল্ডিংটা, বিল্ডিংয়ের কাছে। এই জায়গায় চাঁদের আলোর থেকে হঠাৎ করে ছায়াতে তারা ঢুকলো। ছায়াতে ঢুকে দেখতেছে যে বিশাল দরজা, এবং দরজাটার মধ্যে এরকম অনেকটা মানে উল্টা ইউ শেপ যদি করে রাখে, ইউ অক্ষরটাকে যদি উল্টা করে দেয় যেরকম শেপ হবে সেরকম, এবং সেই দরজার মধ্যে অসংখ্য কাচের মধ্যে কারুকাজ করা, মোটা কাঠের, মানে এক্সপেন্সিভ কাঠের, মানে খুব সুন্দর অ্যাবলুশ কাঠ সম্ভবত। তো এটাকে আস্তে করে ঠেলা দিল, ঠেলা দেওয়ার পর মানে প্রচণ্ড একটা কঁচ কঁচ করে শব্দ করে দরজাটা খুলে গেল। ভিতরে দেখা যাচ্ছে চাঁদের আলো দুই পাশ থেকে, এই ঘরের দুই পাশ থেকে জানালায় পড়ছে, সে জানালা দিয়ে চাঁদের আলো এসে ফ্লোরে পড়ছে দুই পাশে। অদ্ভুত একটা আলোকিত ব্যাপার, মানে দুই পাশে আলো এসে ফ্লোরে পড়ছে, মাঝখানের জায়গাটা বেশ অন্ধকার, একদম সোজা চলে গেছে সামনের দিকে। তো আলোটা চোখে শুয়ে আসার জন্য চেষ্টা করতেছে থমাস, মানে শোয় নিতে, কারণ দেখতে পাচ্ছে না সামনে। ফাদার কিন্তু তার আগে, এবং আরও আস্তে আস্তে দুজন হেঁটে চলতেছে। এই একদম আস্তে হেঁটে চলাতেও তাদের পায়ের শব্দটা মনে হচ্ছে চারিপাশে একো হইতেছে এরকম। সো এই আলো আধারিটা তখন থমাসের চোখে অনেকটা শুয়ে আসছে। তো থমাস দেখতেছে সামনে, মানে তারা যেখানে হেঁটে যাচ্ছে জায়গাটা, ওইটা একটা কার্পেট বিছানো জায়গা। বুঝতে পারছে যে কার্পেটটা বেশ পুরু ছিল এক সময়, কারণ পা ডেবে যাচ্ছে এরকম, জায়গায় জায়গায় রং টং হয়ে গেছে, চাঁদের আলো যা বোঝা যাচ্ছে। সামনে সে বুঝতে পারতেছে বেশ দূরে একটা বড় সার্কোফেগাস, এরকম বড়, মানে একটা কফিনের মতো বেশ বড়, এবং খুব অবাক হয়ে খেয়াল করতেছে যে ওইটার উপরে মনে হচ্ছে কি একজন বসে আছে, এবং যে বসে আছে যে ওটা মনে হচ্ছে যে লাইভ কেউ বসে আছে, এবং ছায়া অন্ধকারের মধ্যে। এবং এইটা দেখে মানে তার সারা শরীরে মানে কাঁপুনি উঠে গেল, থমাস কেঁপে উঠছে ভয়ে, কারণ সে মনে হচ্ছে যে একটা আকৃতি ওখানে বসে আছে, মানে লাইভ আকৃতি, বেশ বড়, মানে বড় কি মানে মিনিমাম 9 থেকে 10 ফিট লম্বা, এইরকম স্বাস্থ্য মনে হচ্ছে, এরকম কেউ বসে আছে এখানে। তাদের সামনে মনে হলো একটা শব্দ করলো গলার ভেতর থেকে, মানে বুকের ভেতর থেকে শব্দ আসছে এরকম একটা শব্দ, এবং ওই জিনিসটা উঠে দাঁড়ালো অন্ধকারের ভিতরে। এই আবছা একটা অবয়ব, বেশ 10 ফিটের মতো এরকম, এবং বেশ একটা ভারী হাসি দিল। হাসিটা এত ভয়ঙ্কর যে চারিপাশে বাড়ি খেলো পুরো, ওই পুরো যে ওই যে তাদের যেটার ভিতরে তারা ঢুকছে ওই স্ট্রাকচারের মধ্যে মনে হচ্ছে শব্দটা এভাবে বাড়ি খাচ্ছে, মানে একটা ভারী শব্দ। এবং সে বুঝতে পারলো ওই জিনিসটা কয়েক পা সামনে চলে আসছে, মানে
থমাসের আসলে ওখানে দাঁড়ায় থাকার মতো সাহস আর নাই। সে বুঝতে পারলো এটা একটা দানবীয় আকৃতির মানুষের মতো। আরেকটু যখন সামনে চলে আসছে ওইটা, তখন এই চাঁদের আলোটা পড়ছে ওইটার গায়ে, তখন বুঝতে পারলো যে ওইটার মাথায় একটা না 3টা মাথা, মাঝখানে একটা, দুই পাশে 2টা, এবং ওই দুই পাশের মাথার মধ্যে 2 কান, মাঝখানে মাথার মধ্যে কোনো কান নাই, মাথাটা এমনি, দুই পাশে 2টা, এবং 3টা মাথার মধ্যে চোখ জ্বলে উঠলো, 6 জোড়া চোখ। এবং ওইটার হাতের মধ্যে কিছু একটা আছে, বুঝতে পারলো যেটা হাতের মধ্যে একটা খড়গর মতো এরকম বড়। তো ফাদার সামনে ছিল, ফাদার ভয় পেয়ে গেছে, ফাদার জোরে জোরে বাইবেলের ভার্স পড়া শুরু করছে এবং সে এগোতে পারতেছে না, ভয় পেয়ে গেছে ফাদার। আর থমাসের অবস্থা তো আরো খারাপ, থমাস মনে হচ্ছে যে সে পিছন ফিরে দৌড় দিবে, এরকম একটা অবস্থা। নিতান্তই সে তার সাহসটাকে ধরে রাখছে যে ফাদারের উপর ভরসা করতে, ফাদার দাঁড়ায় আছে সামনে, ফাদারকে ফেলে সে দৌড় কিভাবে দেয়, কিন্তু তার আত্মার অবস্থা এরকম, সে ভয়ে দৌড় দিবে। ওই জিনিসটা আরো কাছে আসছে, এবং আরো যখন 3-4 পা কাছে আসছে, মনে হলো যে জিনিসটা মনে বাধা পাচ্ছে, সামনে এগোতে পারতেছে না। কোনো একটা কারণে যে ফাদার যে দৌড়ে দৌড়ে ভার্স পড়তেছে, এই কারণে হয়তো সামনে এগোতে পারতেছে না। তো ফাদার, তখন বোঝা গেল যে ফাদারের শক্তি ফিরে আসছে অনেকটা, তার মানসিক শক্তি। ফাদার তার হাতের সোটটাকে সামনে বাগায় ধরে সামনে যাওয়া শুরু করলো। তো ফাদার যখন সোটটাকে সামনে যে বাগায় ধরে সামনে যাচ্ছে আর জোরে জোরে ভার্স পড়তেছে, ওই জিনিসটা মনে হচ্ছে আস্তে আস্তে পিছায় যাচ্ছে, আস্তে আস্তে পিছায় যাচ্ছে। তো অনেকটা চলে গেছে। এই সময় হঠাৎ করে ওই জিনিসটা মনে সরাসরি তাকালো পিছনে থমাসের দিকে। থমাসের মনে হলো ওটা চোখটা আরো জ্বলে উঠলো, এবং তার হাতের যে একটা খড়গের মতো জিনিস ওইটা থমাসের দিকে ছুঁড়ে মারলো। থমাস শুধু শব্দ পেলো, ভোঁত করে কিছু একটা উড়ে আসতেছে। তো সে আস্তে করে বসে পড়ছে, মানে এরকম ফট করে বসে পড়ছে, তার পাশ দিয়ে চলে গেছে ভোঁত করে শব্দ করে। থমাস প্রচণ্ড ভয় পেয়ে ঝেড়ে দৌড় দিল পিছন দিকে। পিছন দিকে সে যখন দৌড় দিছে, তখনই সে ফিল করলো সে বাতাসে উঠে গেছে মাঝ রাস্তায়, মানে দৌড়ে দিয়ে মাঝ রাস্তায় উঠে গেছে, এবং মনে হলো বাতাসে ভেসে তাকে ছুঁড়ে মারছে কেউ। সে বাতাসে ভাসতেছে, উড়তে উড়তে বাইরে যে ধপ করে পড়লো, এবং ভেতরে সে প্রচণ্ড একটা চিৎকার শুনলো, হুঙ্কার, মানে ভয়ঙ্কর, মানে একদম আত্মা উড়ে যাওয়ার মতো। সে এর মধ্যে দেখলো যে তাদের ঘোড়া দুটো ওখানে বাঁধন ছিঁড়ে দৌড় দিয়ে ওখান থেকে চলে গেছে, মানে ছুটছে একদিকে, ঘোড়া দুটো নাই। এবং সে তখনই দেখলো যে ওখান থেকে নেকড়ে বের হয়ে আসছে, ওই ফাঁক ফোকর দিয়ে, ওই যে যেখানে দেয়ালগুলো ছিল ফাঁক ফোকর, নেকড়ে বের হয়ে আসছে, গড় গড় করে সামনে আসতেছে। থমাস প্রচণ্ড ভয়ে, থমাস নিজে যতটুকু বিবলিক্যাল ভার্সেস জানতো সেগুলো সে পড়া শুরু করলো। সে হাতে পায়ে মানে খুঁজতেছে তার আশেপাশে তার সোটটা কোথায় পড়ছে, এবং লাকিলি তার হাতের কাছেই পড়ছিল। সে সোটটাকে নিয়ে সে পেছানো শুরু করলো, পিছাতে পেছাতে সে চলে আসলো একদম সেই যে স্ট্রাকচারের সামনে। সে এখন ভাবতেছে এই নেকড়েগুলার থেকে তার পেছনের অংশটাই নিরাপদ। আর ওইখানে সে শব্দ পাচ্ছে, গোঙানির মতো শব্দ, ভয়ঙ্কর গোঙানির মতো শব্দ। তো গোঙানির মতো শব্দ, এবং গোঙানির শব্দটা প্রচণ্ড লাউড হচ্ছে, কমতেছে এরকম। তো চিন্তা করলো কি হয়েছে ভিতরে। তো এর মাঝে সে তাকায় দেখলো যে নেকড়েগুলো কাছে আসছে একদম সামনে। তো হঠাৎ করে তার মনে হলো যে তার পিছনে ওই যে বন্দুক বাঁধা ছিল, সে বন্দুকটাকে ভয়ের চোটে সে বন্দুকটাকে হাত দিয়ে দেখলো আসে, সে টেনে এনে বের করে ঠিক নেকড়েগুলোর দিকে তাক করে সে প্রচণ্ড মানে রাগে এখান থেকে তার ট্রিগারটা টানলো। তো এটা লোড করা ছিল বারুদ আগেই, তুম করে মানে গুলি হলো, এবং প্রচণ্ড বারুদ ছিটে চারিদিকে আলোকিত অবস্থা হলো, ভয়ঙ্কর একটা অবস্থা, শব্দে একদম কানে তালা লেগে যাওয়ার মতো অবস্থা। তো দেখলো যে নেকড়েগুলো ওখানে নাই, গুলির শব্দের পরে সে দেখলো নেকড়েগুলো নাই, তার নিজের কানে স্তব্ধ হয়ে গেছে। সে পেছন ফিরে তাকায় দেখলো যে ফাদার দাঁড়ায় আছে তার সেই তলোয়ারে ভর দিয়ে। সে তাড়াতাড়ি দৌড় দিয়ে গেল ফাদারের কাছে, যে বলে কী হয়েছে। তো ফাদার দেখাচ্ছে তাকে সামনের দিকে। তো সে সামনের দিকে তাকায় দেখলো যে একটা বড় কিছু এরকম পড়ে আছে ওই জায়গায়। তো ফাদার এরকম আঙ্গুল দিয়ে দেখাচ্ছে ওইটাকে। তো ভালো মতো খেয়াল করে সে বুঝতে পারতেছেন ওইটা কি। তো তার পকেটের মধ্যে ম্যাচেস ছিল, থমাসের পকেটে ম্যাচেস ছিল। সে ম্যাচেসটা চালায় দেখলো একটা বড় জ্যাকেল মরে পড়ে আছে, এবং ফাদারের যে সোর্ড, সেই সোর্ডের মধ্যে রক্ত লাগানো বড় একটা জ্যাকেল। তো সে বললো যে ফাদারকে এরকম হাত দিয়ে দেখাচ্ছে যে কী হয়েছে, আমি তো মানে অন্য কিছু দেখছি। সে বুঝেছে, ফাদার হাত দিয়ে তাকে ইশারা করলো আসতে। তো সামনে গেল হেঁটে হেঁটে। এইবার তার একটা সাহস বাড়ছে ভিতরে, যেহেতু নেকড়েগুলো চলে গেছে তার গুলি করার পরে। তো সামনে আসছে, এসে দেখলো যে সার্কোফাগাস যেটা আছে ওইটাকে ঠেলে তারা সরাইলো, দুজনে মিলে ঠেলে সরাইলো। দেখলো যে ওই জায়গাতে মানে ওই যেই সার্কোফাগাসের মধ্যে মানে বিচ্ছিরি গন্ধ মানে ভরা,
তো সাথে সাথে আর একটা মানে নাক টাক সরাই নিয়ে তারা পরে ম্যাচ জ্বালাইলো, দেখলো যে অনেক মানে উল্টাপাল্টা জিনিস দেহাবশেষ ওখানে পড়া, মানে সারকোফাসের মধ্যে মানে রাখা ছিল, ওগুলো মানে ওখানে পচে গলে বিচ্ছিরি অবস্থা। তো ওইটা দেখে নাক চাপা দিল দুজনেই, মানে ওখানে টেকা দেয় তাদের, তাড়াতাড়ি তারা ওখান থেকে মানে মানে হেঁটে দৌড়ায় বেরোয় আসলো। প্রায় বেরোয় আসার পর দম নিতেছে, তখন থমাস বলতেছে যে ফাদার কি হয়েছে? তো বলতেছে যে ওইটাকে আমি শেষ করে দিছি ওই জায়গায়। তো বলছে ওই জ্যাকেলটা? বলে যে হ্যাঁ। আমি তো দেখছিলাম অন্য কিছু। বলে ওটা অন্য কিছুই ছিল, কিন্তু আমি যখন ওটাকে হিট করছি ওটা যখন শেষ হয়ে গেছে এই সোর্ডের আঘাতে ওইটা, এবং আমি তো তাকে মানে সৃষ্টিকর্তার নামে আঘাত করছি ওখানে, এবং সে ওটা শেষ হয়ে যে জ্যাকেলে পরিণত হয়েছে। আর ওই যে সারকোফাগেসে ওর যত সব জিনিসগুলো ছিল সেগুলো সে রাখা ওখানে, যেগুলো সে ওখানে করছিল, উৎসর্গ করছিল। তো যাই হোক, ওই জিনিসটা আর নাই। তবে জাদুকরকে পাওয়া যায় না, জাদুকর এখানে নাই। জাদুকর সম্ভবত আগেই খবর পেয়ে সরে গেছে। তো বলে তাহলে বলছে এখন আর আসবে না, ওর যে মূল গার্ড ছিল গার্ডই নেই এখানে। তবে ওর জন্য আমরা হান্ট, আমাদের হান্ট বলবৎ থাকবে, ওকে আমরা খুঁজে পাবো যেখানেই, ওখানে বিচার করা হবে ওকে। যাই হোক, তো খুব ভয় ভয় ছিল তখনও থমাস চিন্তা করতেছিল যে উল্ফগুলা ফিরে আসে কিনা। উল্ফগুলাকে সে খুবই ভয় পাইছে যে উল্ফগুলা যদি আবার আসে, কিন্তু খুব আশ্চর্যজনক ব্যাপার, উল্ফগুলা আর আসে না। তারা হাঁটতে থাকে দুজনে, এবং এই প্রাচীন এই ভাঙা চোরা পুরনো সেই মানে একদম অ্যাবান্ডেন্ট সেই দেয়াল ভাঙা এগুলোর মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে। যথেষ্ট টায়ার্ড, থমাসের হাত পা ব্যথা করতেছিল। তো থমাস জিজ্ঞেস করে ফাদারকে যে আমি উল্ফগুলাকে আর দেখতেছি না কেন? বলছে ওই উল্ফগুলা ছিল হচ্ছে মানে ওইটার প্রভাব যুক্ত আর কি। তুমি যখন গুলি করছো তখনই, তার আগেই হয়তো প্রভাবটা কেটে গেছে এবং গুলির শব্দ ভয় পাইছে, ওরা ভয় পেয়ে সরে গেছে ওখান থেকে। যদিও আমি বলবো যে তোমাকে সাবধান থাকার জন্য, যদি তোমার কাছে এক্সট্রা বারুদ থাকে তোমার রাইফেলটাকে আবার লোড করে নাও। এই সব অপার্থিব জিনিস তো আমরা টেক কেয়ার করতে পারছি, বা আমার হাতে এখনও তোমার এই সোর্ডটা আছে, কিন্তু পার্থিব জিনিসের ব্যাপারে কিছু বলা যায় না, যে কোনো সময় এরা আক্রমণ করতে পারে। তো যাই হোক, সেখানে তারা কিছুক্ষণ দাঁড়ায় রেস্ট নিল, এবং তখন থমাস তার রাইফেলটাকে আবার লোড করলো। তার কাছে এক্সট্রা বারুদ ছিল, বল ছিল, এগুলো দিয়ে সে লোড করে নিয়ে ফাদারকে নিয়ে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে তারা অনেক দূর যখন চলে আসছে, এক জায়গায় যেয়ে তারা দেখে তাদের ঘোড়াগুলো দাঁড়ায় আছে। যা ঘোড়াগুলোকে পাওয়ার পর তাদের মানে শান্তি লাগে যে অ্যাটলিস্ট যেই মানে এত দূর রাস্তা হাঁটতে হবে এটা ভাবতে পারে নাই। তো যাই হোক, ঘোড়া নিয়ে তারা আবার ব্যাক করে আসে থমাসের বাসায়, এবং তারা দুজন মানে তাদের প্রেয়ার সারে, যেহেতু তারা একটা মিশন সাকসেস করে আসছে। এবং থমাসের কাছে খুব ভালো লাগে যে সে ফাদারকে হেল্প করছে একটা এই ধরনের ব্যাপারে। কিন্তু থমাস তার জীবনে এরকম কিছু দেখে নাই যেটা সে ওই দিন দেখছে ফাদারের সাথে গিয়ে। এটা তার কাছে একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। এরকম জিনিস সে মানুষের কাছে শুনছে যে পৃথিবীতে অনেক মানে আজে বাজে জিনিস আছে, অনেক রকম ডিমেন আছে, এগুলো সে শুনছে, তারা ভয়ঙ্কর, এবং সে বিভিন্ন জিনিসের বর্ণনাও পড়ছে, তাদের রিলিজিয়াস বুকেও পড়ছে। কিন্তু এই যে সে প্রথম এরকম একটা কিছু দেখলো জীবনে, এবং দ্যাট ওয়াজ সো স্কেরি যে সে এরকম একটা দানবকে দেখছে যেটা 3টা মাথা এবং একটা দানবের মতোই আকৃতি, প্রায় 10 ফিটের মতো উচ্চতা হবে। তো এই হচ্ছে থমাসের ঘটনা, যে কিনা ডেবরা ম্যাকলফের গ্রেট গ্র্যান্ডফাদার মানে দাদার বাবা। এবং এই ঘটনাটা ডেবরা ম্যাকলফ নীরবের কাছে শেয়ার করেছে, নীরব আমাদের কাছে এটা শেয়ার করলো, এবং আমার কাছে বেশ এক্সাইটিং লেগেছে। আপনারা যারা বিদেশের ঘটনা শুনতে চান তাদের কাছে বেশ ভালো লাগার কথা। বিদেশের ঘটনাগুলো কিন্তু আমার কাছে খারাপ লাগে না একেবারে, তবে সেই রকম হতে হয়। আর আসলে রিলেট করাটা একটা ব্যাপার, আমি অনেক কিছু রিলেট করতে পারি বিকজ আমি এরকম কিছু সিচুয়েশনে গিয়েছি। আসলে মানুষের কোনো কিছু রিলেট করার জন্য তাকে সেই পরিবেশে যেতে হয়। আমি যেমন অনেক পরিবেশে গিয়েছি এবং দেখেছি, দেখার পরে হয় কি ওই পরিবেশটার সাথে আমার একটা টিউন তৈরি হয়েছে। আমি যখন চিন্তা করি, আমি কল্পনা সেই জায়গাটায় চলে যেতে পারি, বা আমি ভাবতে পারি এই জায়গাটা কেমন ছিল, বা ভয়ের অনুভূতিটাও আমি বুঝতে পারি। যেমন কোনো ভাঙা জায়গা, যেমন কোনো বলা হয় যে একটা অ্যাবান্ডেন জায়গা, বিদেশের অ্যাবান্ডেন বাড়িগুলো যেমন হয়, এটা কিন্তু আমি রিলেট করতে পারি যেহেতু আমি গিয়েছি। বিদেশি যে এইগুলো যেরকম হয়, যেটাকে বলা হয় যে আপনার সেমিটারিগুলো যেরকম হয়, আমি তো সেখানে গিয়েছি যেন আমি রিলেট করতে পারি। রাতের বেলাও গিয়েছি, রিলেট করতে পারি। তো এটা রিলেট যদি কেউ না করতে পারে তখন কিন্তু সে ভয়টা পাবে না, এটা একটা ব্যাপার। আর
এইখানে একটা ব্যাপার আছে, এই যে নীরবের যে ঘটনায় এইখানে এই যে একটা মনস্টারের কথা বলা হলো বা একটা দৈত্যর কথা বলা হলো, অনেকে বলতে পারে যে এরকম দৈত্য কি আসে সামনে। অ্যাকচুয়ালি আমি কিন্তু অনেকের কাছে শুনেছি, এমনকি আপনারা যারা বই পড়বেন যে জিনদের মধ্যে এরকম ভয়ঙ্কর রকম দৈত্য টাইপের জিন কিন্তু আছে, যারা বিভিন্ন জায়গায় বসবাস করে, পাহাড়ে প্রাচীন কোনো স্থাপনার ভিতরে। এটা কিন্তু আসলে আমি নিজেও শুনেছি যে এরা বসবাস করে। এমনকি অনেক প্রাচীন জায়গা যেখানে অ্যাবান্ডেন শত শত বছর ধরে কেউ থাকে না, আবার প্রাচীন নিদর্শনের জায়গা, অনেক সময় দেখবেন যে অনেক প্রাচীন জায়গা কিন্তু বন্ধ করে দেয়, সন্ধ্যার পর সেখানে যেতে দেয় না। এমন সাধারণ জায়গায়, মানে আমাদের দেশের মতো জায়গাও যেসব প্রাচীন জায়গা আছে খুব কমই আছে, কিন্তু দেখবেন সন্ধ্যার পর কিন্তু ওইসব জায়গায় অ্যালাউড না মানুষ যাওয়ার জন্য। ওইসব জায়গায় কিন্তু অনেক কিছু এরকম আছে, আমি শুনেছি, অনেকেই এরকম দেখেছে জিনিস। পাহাড়ে যারা বসবাস করেন তারা কিন্তু অনেকেই দৈত্য দেখেছেন, এটা কিন্তু বলেছে আমাকে। মানে এখন তাদের কথার উপরে বিশ্বাসটা আমার করতে হবে, যেহেতু আমি দেখি নাই, বাট আমি শুনছি পাহাড়ি মানুষের কাছে। যেমন আমি আমার এক বন্ধুর কাছে শুনছিলাম যে তার বোনরা বেড়াতে গিয়েছিল তাদের এক আত্মীয়ের বাড়ি ময়মনসিংহেরই পাহাড়ি অঞ্চলে কোনো জায়গায়, এবং তারা যখন ব্যাক করে আসতেছিল সন্ধ্যার পরে, তখন তাদের যে গাইড ছিল, যে নিয়ে আসতেছিল তাদেরকে, তখন রাত হয়ে গেছে। হঠাৎ করে তাদেরকে বললো, এই দাঁড়াও সামনে যাওয়া যাবে না। তাদেরকে পিছিয়ে নিয়ে এসে এক জায়গায় দাঁড়ায় গেল, চুপচাপ অন্ধকারের মধ্যে একটা জায়গায়। তারা সবাইকে বললো চুপ করে থাকতে। তো তারা দেখলো যে সামনে এই দুইটা পাহাড়ের মতো জায়গা, এর মাঝখান দিয়ে লম্বা কিছু একটা পার হয়ে গেল, অন্ধকার, বেশ বড় লম্বা একটা অন্ধকার পার হয়ে গেল। তো তারপরে যে গাইড ছিল সে বললো, আচ্ছা আসো যাই। তো তখন রাস্তার মধ্যে যখন জিজ্ঞেস করছে তারা যে এটা কি গেল, তিনি কিন্তু কিছু বলেন নাই, রাস্তায় বলছে এই নিয়ে কথাই বলা যাবে না। তো পরবর্তীতে বাসায় আসার পরে বলছে এটা হচ্ছে পাহাড়ি দেও। পাহাড়ি দেও যখন এরকম পার হয় তখন ওই ধারে কাছে থাকা যাবে না। তো এই দেখেন, এই যে পাহাড়ি, বাংলাদেশের মধ্যে একটা জায়গা, আমাদের দেশের থেকে কিন্তু ওই ইউরোপের পাহাড় অনেক পুরনো, অনেক বেশি পুরনো, আরবের পাহাড় অনেক বেশি পুরনো। আমাদের মতো অঞ্চলেও কিন্তু এইসব জিনিস শোনা যায়, পাহাড়ে যেরকম দেওয়া আছে। তো এরকম কিন্তু আমি শুনেছি, অনেকের কাছে শুনেছি। এই কারণে আমি যখন এই ঘটনাটা শুনেছি আমি খুব বেশি অবাক হইনি। হ্যাঁ, আমি কিন্তু শুনছি যে এরকম আছে, ওদের মধ্যে এরকম ভয়ঙ্কর কাইন্ড আছে। এমনও আছে আমি শুনেছি সমুদ্রে অনেক নিচে থাকে, সমুদ্রের নিচে যে পাহাড়, সেখানে যে গর্ত আছে সেই গর্তের মধ্যে থাকে। এরকম শুনেছি যে এরকম অপরাধ করে লুকাইছে এরকম করে একটা এরকম জিন, তখন সুলাইমান আলাইহিস সালাম পাঠাইছে অন্য জিনকে তাকে ধরে নিয়ে আসতে। তো তাকে ফার্স্টে বলছে যে তুমি আসো, তোমাকে কেউ কিছু বলবো না। তখন সে যখন বের হয়ে আসছে তখন তাকে ধরে নিয়ে গেছে সুলাইমান আলাইহিস সালামের কাছে। তো এরকম কিন্তু শুনেছি। তো এরকম কিন্তু আছে বড় এরকম দৈত্য, এরকম বিশাল দৈত্য। এর জন্যই কিন্তু কনসেপ্টটা আসছে আসলে, জাইগেন্টিক সাইজ। তো এর জন্য আমার কাছে এই ঘটনাটা তেমন একটা আজব মনে হয় নাই। আর এরকম প্রাচীন আপনারা যদি দেখেন একটু ইউরোপীয় ফোকলোর বা এইসব জায়গায়, আপনারা কিন্তু এগুলো দেখবেন, এই ধরনের ঘটনা প্রচলিত আছে। তারা কিন্তু বিভিন্ন ফোকলোরের মধ্যে এরকম বলে, তাদের ওখানে দৈত্যর কথা বলে, তাদের ওখানে ড্রাগনের কথা বলে। হ্যাঁ, তাদের ফোকলোরের মধ্যে আছে, চায়নাতেও আছে, চাইনিজ ফোকলোরেও ড্রাগনের কথা আছে, চাইনিজ ফোকলোরেও দৈত্যর কথা আছে। এমনকি আরব, আমাদের যে অ্যারাবিয়ান যেই ফোকলোরগুলো আছে, অ্যারাবিয়ান নাইটস, ওইসব জায়গায় কিন্তু দৈত্যর কথা আছে। সিনবাদের একটা ঘটনা আপনারা দেখবেন যে সিনবাদ, তাদের জাহাজ ডুবি হয়, সেখানে তারা একটা দ্বীপে আসে, সেখানে যে দেখে একটা এক চোখা দৈত্য বা সাইক্লপস। সাইক্লপস আসছে গ্রিক মিথোলজির থেকে, বলছে সে আসছে, সে প্রত্যেককে নিয়ে আটকায় রাখে এবং একজন একজন করে সে খায় আর কি ওখানে রেখে। তো এই ঘটনা কিন্তু আছে, ওইটা কিন্তু খুব মজার। আপনারা যদি চান কোন এক সময় আমি এই আরব উপন্যাস বা সিনবাদের এই সমুদ্র যাত্রাগুলো আমি আপনাদের কাছে শেয়ার করতে পারি, জানাবেন আপনারা চান কিনা। আমার কাছে কিন্তু বেশ লাগে, আমি যখন ছোটবেলায় পড়ছি তখনও ভালো লাগছে, বড় হয়ে পড়ছি তখনও ভালো লাগছে। মানে যতবারই এটা আমি পড়ছি সিনবাদের সমুদ্র যাত্রাগুলো আমার কাছে অসাধারণ মনে হচ্ছে। মানে খুবই একটা মানে এক্সট্রাঅর্ডিনারি এই গল্পগুলা বা এই ঘটনাগুলো এক্সট্রাঅর্ডিনারি, অসাধারণ লাগে। যাই হোক, সেখানেও কিন্তু ওই দেখেন অ্যারাবিয়ান ইস্যু বলা হয়েছে, অ্যারাবিয়ান নাইটসও যে সেখানে এরকম আছে। তো এবং বিভিন্ন আমরা কিন্তু অ্যারাবিয়ান নাইটসের গল্প কিন্তু দৈত্যের কথা পাই, ইউরোপিয়ান ফোকলোরেও পাই। তো এই জিনিসগুলো কিন্তু আছে। ফোকলোর যেখানে আমি মনে করি যে ফোকলোর যেখানেই প্রচলিত হয়
যাই সেখানে শোনানো হয় অবশ্যই সেই অঞ্চলের মানুষ কিছু না কিছু তো এক্সপিরিয়েন্স করেছে, না করলে ওই জিনিসটা কিভাবে আসে ভাই? এত মানুষের মধ্যে কিভাবে আসে, এত গল্প কিভাবে তৈরি হয়, এত ঘটনা কিভাবে হয় সেখানকার মানুষের মধ্যে? এখনও এই যে আমেরিকাতে দেখা যায় যে অনেক অঞ্চলে বলা হয় ডগম্যানের কথা, হ্যাঁ, এই ডগম্যানের কথা বা উলফম্যানের কথা, এই কথাগুলো কিন্তু অ্যাকচুয়ালি ওখানকার প্রচুর মানুষের কাছে আছে খেলে। এমনকি ওই যে ইয়েতির কথা, বা ওখানে তো অবশ্য সাসকোয়াশ, এই সাসকোয়াশের কথা কিন্তু ওখানে গেলে বিভিন্ন ওই অঞ্চল, যেই অঞ্চলে যেগুলো প্রচলিত কথা, সেখানে সব মানুষই এগুলো বলে। ওখানকার একটু রিমোট অঞ্চলে গেলে জিজ্ঞেস করলেই বলে যে সে দেখছে, কেউ দেখছে, কোনো একজন দেখছে। তো এই জিনিসগুলো যেহেতু কোনো অঞ্চলে প্রচলিত কথা, অবশ্যই তো সেখানে কিছু না কিছু ব্যাকগ্রাউন্ড অবশ্যই আছে। আমাদের দেশে গ্রামে স্কন্দকাঠা অনেক মানুষ এই ঘটনাগুলো শেয়ার করতো আমাদের কাছে, যে এই আছে সে আছে। এমনকি আমি বাধ্য হয়ে, আমার পরিচিত এক ছোটো ভাই ছিল, ওদেরকে বলছি, তোমাদের অঞ্চলে কি জিন ভূতে ভরা? সবই জিন ভূত। তো হাসছেও, কারণ ওই যে ছোটো ভাইকে বলছিলাম, ওর ওয়াইফও এই পজেস্ট্রি ছিল, এবং সেই পজেস্টের বিভিন্ন ব্যাপার স্যাপার ঘটতো। তা আমাকে বলার পর আমি বলছিলাম যে আমার একদিন বললো যখন হবে। ওরা আমাকে আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি বলে নেয়, আই ডোন্ট নো, বাট আমি চাইছিলাম ওই সময়টা দেখতে যে আসলে ব্যাপারটা কী। আমারই এক মামাকে এরকম গোসল করানো হতো রাতের বেলা, যে 3 রাস্তার মোড়ে, এবং তার কথা ছিল 3 দিন গোসল করানো, 3য় দিন সে আর গোসল করতো না। খুবই আশ্চর্য, এটা মানে আমার কাছে খুব অবাক লাগে। 3য় দিন সে কোনো মতোই করতো না, এবং তার শরীরে মনে হতো ভয়ঙ্কর শক্তি ভর করছে, সে সবাইকে ছুঁড়ে ফেলে দিত, এরকম একটা অবস্থা। এবং 3 রাস্তার মোড়ে তাকে গোসল করানো হতো। যেই রাস্তার মোড়ে গোসল করানো হতো, সেই 3 রাস্তার মোড়টা এখন আমি চিনি, এবং খুবই আশ্চর্যজনকভাবে মানুষজন রাতের বেলা ওই জায়গায় ভয় পায়। ওই 3 রাস্তার মোড়ে এখনও আমি দেখি কুকুর অকারণে দাঁড়ায় ডাকে। রাতের বেলা একটু রাত হলেই কুকুর ডাকতে থাকে, অকারণে ডাকতে থাকে 3 রাস্তার মোড়টা। ওখানে এক মুরব্বী ভয় পাইছিলেন, তিনি বলছিলেন, এক খালা, তিনি বলছিলেন যখন আসতে যে তিনি নাকি দেখছেন গাছের উপরে কি। আস্তে আস্তে এগুলো চলে যাচ্ছে আসলে, এগুলো তো আর আমাদের দেশে ওইভাবে নাই। আমাদের দেশে মানে কি, শহরে অনেকটা নাই হয়ে যাচ্ছে। গ্রামেরও যেসব জায়গা আলোকিত হয়ে যাচ্ছে, মানে ওদের থাকার জায়গা কমে যাচ্ছে আসলে। যেহেতু বলা হয়েছে যে অ্যাবান্ডেন্ট জায়গা, ব্যারেন জায়গা, কোথায় ব্যারেন জায়গা তো এখন কমে যাচ্ছে অনেক, ঠিক না? অ্যাবান্ডেন্ট জায়গা কমে যাচ্ছে, পাহাড়ও মানুষ কেটে ফেলতেছে। তো ওরা কই যাবে? ওরা তখন আপনার আমার আশেপাশে থাকবে, ডিস্টার্ব করবে আমাদেরকে, রাগ করবে আমাদের উপর, এই তো হবে, ঠিক না? যারা বিশ্বাস করি তাদের তো এটা মানতেই হবে। তো যাই হোক, আজকের মতো শেষ করে দিচ্ছি আজকের এপিসোড। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি পড়ব সেটি হচ্ছে সোহেল সাহেবের সাথে ঘটে যাওয়া একটি লোকাল ট্রেনের ঘটনা। সোহেল সাহেব চাকরি করেন কলকাতায়। তিনি তার বাড়ি একটু দূরের মফলম্ব শহরে। সেদিন অফিসের একটা জরুরি মিটিং শেষ করতে করতে তার রাত 11টা বেজে গেল। যখন তিনি স্টেশনে পৌঁছালেন তখন ঘড়িতে রাত 11:15 বাজে। প্ল্যাটফর্মে একদম জনমানবহীন, কেবল দুটো ল্যাম্পপোস্টের টিমে আলো জ্বলছে। কিছুক্ষণ পর একটি ঘোষণা হলো, এটাই আজকের রাতের শেষ লোকাল ট্রেন। ট্রেনটি যখন প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো, সোহেল সাহেব দেখলো পুরো ট্রেনটি ফাঁকা। তিনি একটা বগিতে উঠে জানলার ধারের সিটে বসলেন। ট্রেন ছাড়ার পর প্রথম 2টি স্টেশনে কেউ উঠল না, কিন্তু 3 নম্বর স্টেশনে ট্রেনটি থামতে 4 জন যাত্রী সেই বগিতে উঠলেন। তাদের পরনে ছিল একদম সাদা ধবধবে পোশাক, সবার মুখ নিচু করা, এবং তারা কেউ কোনো কথা বলছিল না। তারা এসে সোহেল সাহেবের ঠিক সামনের সিটগুলোতে বসলেন। ট্রেনটি আবার চলতে শুরু করলো। বাইরের ঘুটঘুটে অন্ধকার, আর ট্রেনের চাকার ঝকঝক শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। কিছুক্ষণ পর সোহেল সাহেবের কেমন যেন অস্বস্তি হতে লাগলো। তিনি খেয়াল করলেন কামরার ভেতরে ফ্যান চললেও ওই 4 জন যাত্রী বসার ভঙ্গি একদম স্থির, যেন তারা নিঃশ্বাসও নিচ্ছেন না। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, ট্রেনের লাইটের আলোয় তাদের কারোরই কোনো ছায়া মেঝেতে পড়ছিল না। সোহেল সাহেব সরাসরি তাদের দিকে তাকাতে সাহস পাচ্ছিলেন না, তাই তিনি জানলার কাচের দিকে তাকালেন। বাইরের অন্ধকারের কারণে কাচটি আয়নার মতো কাজ করছিল। কাছে সামনে যাত্রীদের প্রতিচ্ছবি দেখতে সোহেল সাহেবের বুকের ভেতরটা কেঁপে উঠল। আসলে কোনো মানুষ বসে নেই।
তার সামনে বসে আছে 4টি কঙ্কাল, যাদের গায়ে লেগে আছে ছোপ ছোপ শুকনো রক্ত। বয়ে সোহেল সাহেবের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। তিনি সিট থেকে উঠে অন্য কামরায় চলে যাওয়ার জন্য পা বাড়লেন। ঠিক তখন ওই সামনে 4জন যাত্রী একসাথে তাদের মাথা উঁচু করলেন। সোহেল সাহেব দেখলেন তাদের চোখ বলতে কিছুই নেই, সেখানেই কেবল দুটো অন্ধকার গর্ত। তাদের মধ্যে একজন অদ্ভুত খসখসে গলায় উঠলেন, পরের স্টেশনে আমাদের বাড়ি, আপনিও কি আমাদের সাথে নামবেন না? ঠিক সেই মুহূর্তে একটা তীব্র ঝাঁকুনি দিয়ে ট্রেনটি পরের স্টেশনে থামলেন। ট্রেনের সব আলো 1 সেকেন্ডের জন্য নিভে আবার জ্বলে উঠল। আর আলো জ্বলতেই সোহেল সাহেব দেখলেন কামরাটি আবার সম্পূর্ণ ফাঁকা। সেই 4জন যাত্রী কোথাও নেই। সোহেল সাহেব আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলন্ত ট্রেন থেকে প্ল্যাটফর্মে লাফিয়ে নামলেন এবং কোনো মতে প্রাণ নিয়ে বাড়ি ফিরলেন। প্রিয় বন্ধুরা, আজকের এই ঘটনাটি পড়ার সময় আমার শরীর এমনভাবে শিহরিত হয়েছিল যেটি আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এবং এই বইয়ের গল্পটি বলার সময় আমার হাত পা একদম ফুলে উঠেছিল। ভয়ের কারণে আমার গা শিহরণ হয়েছিল। প্রিয় বন্ধুরা, আমার এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না এবং আমার সাথে থাকবেন এবং আমার গল্প কথা চ্যানেলের সাথে থাকবেন। আর হ্যাঁ, আপনারা যদি কোনো ভিডিও দিতে চান তাহলে অবশ্যই মিজান 974410@gmail.com এই জিমেলে পাঠিয়ে দিবেন। প্রিয় লিসেনার্স, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কেমন হলো কমেন্ট করবেন, অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন। প্রতিদিন ঠিক রাত 10টায় আবারও চলে আসবো আপনাদের মাঝে নতুন কোনো ঘটনা নিয়ে। হঠাৎ একদিন পার্থ পুরনো বইয়ের দোকান থেকে একটি চামড়ায় বাঁধানো ডায়েরি কিনে এনেছিল। ডায়েরির পাতাগুলো ছিল একদম খালি। রাতে ঘুমানোর আগে পার্থ ডায়েরিটা তার পড়ার টেবিলে রেখে দেয়। রাত ঠিক 2টোয় এক অদ্ভুত খসখস শব্দে পার্থর ঘুম ভেঙে গেল। সে দেখল টেবিল ল্যাম্পটা নিজে থেকে জ্বলে উঠছে আর টেবিলের উপর রাখা ডায়েরির পাতাগুলো কেউ যেন বাতাসে উল্টাচ্ছে। পার্থর চোখের সামনে যা ঘটল, ডায়েরির শূন্য পাতায় অদৃশ্য কোনো কলম দিয়ে লাল কালিতে লেখা ফুটে উঠেছে। সেখানে লেখা হচ্ছিল, পার্থ, তুমি আমার ঘরে ঢুকেছ, এবার আমি তোমার ঘরে আসছি। লেখাটি শেষ হতেই পার্থর খাটের নিচ থেকে একটা বরফ ঠান্ডা হাত এসে তার পা চেপে ধরল। পার্থ ভয়ে চিৎকার করতে গিয়েও পারল না। শুধু দেখল টেবিলের ডায়েরিটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। প্রিয় বন্ধুরা, আজকের এই ছোট্ট ঘটনাটি যারা বুঝতে পেরেছেন, যারা জানতে পেরেছেন, তাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং এরপর আরও একটি ঘটনা আপনাদেরকে শোনাবো, আমার সাথেই থাকুন।